বন্ধুরা, আজ আমরা দেখব লর্ড অব দ্য মিস্ট্রিজ উপন্যাসের চ্যাপ্টার 261 থেকে 270 পর্যন্ত কাহিনী, যেখানে রহস্য, গোপন সংগঠন আর ক্লেইনের শক্তি সবকিছু আরও গভীর হতে শুরু করে। চ্যাপ্টার 261-তে ক্লেইন ও শ্যারন প্রবেশ করে একটি ভয়ঙ্কর আন্ডারগ্রাউন্ড স্থানে, ইনার মোস্ট রুম। চারপাশে প্রাচীন দেবতাদের মূর্তি, অদ্ভুত প্রতীক আর চাপা ভয়ের অনুভূতি। ক্লেইনের স্পিরিট ভিশন সঙ্গে সঙ্গে সতর্ক করে দেয়, এই জায়গাটা স্বাভাবিক নয়। চ্যাপ্টার 262-তে ক্লেইন দেখে একটি রহস্যময় স্বপ্ন। এই স্বপ্ন শুধু কল্পনা নয়, এটি ভবিষ্যতের বিপদ এবং অতিপ্রাকৃত শক্তির ইঙ্গিত বহন করে। চ্যাপ্টার 263-তে ক্লেইন তার স্পিরিচুয়াল পারসেপশন ব্যবহার করে নিজের ক্ষমতা যাচাই করতে থাকে। সে বুঝতে পারে তার শক্তি বাড়ছে, কিন্তু বিপদও ঠিক ততটাই কাছে আসছে। চ্যাপ্টার 264-তে ঘটে একটি 5 জনের গোপন বৈঠক। এই বৈঠকে উঠে আসে বিভিন্ন গোপন সংগঠন, রহস্যময় ঘটনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা। চ্যাপ্টার 265-তে প্রকাশ পায় রোজেলের রেখে যাওয়া কার্ডস অফ ব্লাসফেমি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। এই কার্ডগুলো শুধু ইতিহাস নয়, এগুলো একটা বিপর্যয়ের উৎস। চ্যাপ্টার 266-তে দ্য ওয়ার্ল্ড পরিচয়ে ক্লেইন ট্যারট ক্লাব থেকে একটি নতুন কমিশন গ্রহণ করে। এই মিশন তার ভবিষ্যৎ পথ আরও বিপজ্জনক করে তোলে। চ্যাপ্টার 267-তে সবাই যেন একই সুরে কথা বলছে, সিঙ্গিং টু দ্য সেম টিউন, কিন্তু এই ঐক্যের পেছনে লুকিয়ে আছে আলাদা আলাদা উদ্দেশ্য। চ্যাপ্টার 268-তে কবরস্থান ও হাসপাতাল, দুটি ভয়ঙ্কর জায়গায় তদন্ত করতে গিয়ে ক্লেইন অতিপ্রাকৃত ঘটনার ভয়াবহ সত্যের মুখোমুখি হয়। চ্যাপ্টার 269-এ ধীরে ধীরে সামনে আসে সাইকোলজি অ্যালকেমিস্টস নামের গোপন সংগঠন। ক্লেইন বুঝতে পারে এই সংগঠন ছায়ার আড়াল থেকে অনেক কিছু নিয়ন্ত্রণ করছে। আর চ্যাপ্টার 270-এ একজন রিপোর্টারের আবির্ভাব ঘটে, যে সাধারণ মানুষের চোখ দিয়ে এই রহস্যময় জগতের ভয়াবহতা তুলে ধরে। আমাদের কাহিনীর শুরু হয় যখন ক্লেইন মোরেটি অত্যন্ত সতর্কতার সাথে তার এক হাতে বেত এবং অন্য হাতে লণ্ঠনটি ধরে অন্ধকার কক্ষের ভেতর পা রাখেন। তিনি তার বাম হাতটি একদম খালি রেখেছিলেন, যাতে কোনো আকস্মিক বিপদ দেখা দিলে দ্রুত পকেট থেকে প্রয়োজনীয় জিনিস বের করতে পারেন। তার পকেটে তখন ছিল আজিকের সেই রহস্যময় তামার বাঁশি, কিছু ট্যারো কার্ড, রোসাগুড়ের অল ব্ল্যাক আই এবং আরও কিছু শক্তিশালী চার্মস। তারা যখন ভেতরে প্রবেশ করলেন, লণ্ঠনের আলোয় পাশের একটি দরজায় মাদার আর্থের পবিত্র প্রতীক ফুটে উঠল। সেখানে একটি শিশুকে ঘিরে গম, ফুল এবং বসন্তের ঝর্ণার চিহ্ন আঁকা ছিল। একজন প্রাক্তন নাইটহক হিসেবে ক্লেইন মোরেটি খুব সহজেই অন্য চার্চের পবিত্র প্রতীকগুলো চিনতে পারতেন, এবং তিনি বেশ গম্ভীর কণ্ঠে মাদার আর্থের সেই প্রতীকের কথা উল্লেখ করেন। তার পাশে থাকা মিস বডিগার্ড নিঃশব্দে মাথা নেড়ে সেটি নিশ্চিত করেন। সেই অন্ধকার এবং গা ছমছমে পরিবেশে মিস বডিগার্ডের পরনে থাকা কালো গথিক রাজকীয় পোশাক তাকে একটি বিষণ্ণ ভূতের মতো দেখাচ্ছিল। সাধারণ কোনো অভিযাত্রী যদি তাকে এই অবস্থায় দেখত, তবে নিশ্চিতভাবেই তারা ভয়ে চিৎকার করে সেখান থেকে পালিয়ে যেত। ক্লেইন মোরেটি তার বাম হাত বাড়িয়ে পাথরের দরজাটি ঠেলে ভেতরে প্রবেশ করেন এবং লণ্ঠনটি উঁচিয়ে ধরেন। তিনি দেখলেন যে এখানকার বিন্যাসটি একটি ছোট প্রার্থনা কক্ষ এবং একটি বিশাল মূর্তির এক অদ্ভুত সংমিশ্রণ। মেঝের পাথরগুলো ছিল গমের মতো রঙের, এবং সেখানে তিনি 3 ধাপ সামনে এগিয়ে গিয়ে লণ্ঠনের আলোয় 4-5 মিটার লম্বা একটি শ্বেত পাথরের ভাস্কর্য দেখতে পান। সেটি ছিল একজন সুন্দরী এবং স্বাস্থ্যবতী মহিলার মূর্তি, যার পায়ের কাছে গমের শীষ ফুটেছিল এবং তাকে ঘিরে ছিল ঝর্ণার পানি। তার পোশাকে বিভিন্ন ভেষজ উদ্ভিদ, ফুল এবং বিচিত্র সব প্রাণীর চিত্র অত্যন্ত নিপুণভাবে খোদাই করা ছিল। সেই মহিলার বুকে একটি সুন্দর শিশুকে কাপড় দিয়ে জড়ানো অবস্থায় দেখা যাচ্ছিল। ক্লেইন মোরেটি কিছুটা অবাক হয়ে মৃদুস্বরে ভাবছিলেন যে এটিই কি তবে মাদার আর্থের আসল মূর্তি। তারা যখন সেখান থেকে বের হয়ে পরবর্তী কক্ষগুলোতে প্রবেশ করলেন, তারা একে একে বর্তমান যুগের আরও 5টি প্রধান দেবদেবীর মূর্তি দেখতে পান। সেখানে ঝড়ের দেবতার প্রতীকে দেখা যায় বজ্রপাত এবং উত্তাল তরঙ্গের মাঝে দাঁড়িয়ে থাকা এক মধ্যবয়স্ক ব্যক্তিকে, যার হাতে ছিল একটি বিশাল ত্রিশূল।
সূর্যের দেবতার মূর্তিতে দেখা যায় একজন উদ্যমী যুবককে, যার এক হাতে বই এবং অন্য হাতে সূর্যের মতো একটি সোনালী গোলক। যুদ্ধের দেবতার মূর্তিটি ছিল একজন যোদ্ধার, যিনি একটি উঁচু সিংহাসনে বসে তার তরবারিটি সামনে ধরে আছেন, কিন্তু তার হেলমেটের আড়ালে মুখটি ছিল ঢাকা এবং তার পুরো শরীর জুড়ে এক ধরনের অদ্ভুত পচন বা ক্ষয়ের চিহ্ন ছিল। জ্ঞান ও প্রজ্ঞার দেবতার মূর্তিতে দেখা যায় একজন বৃদ্ধকে, যার কেবল মুখ এবং সাদা দাড়ি দেখা যাচ্ছিল এবং তিনি একটি বই ও সর্বদর্শী চোখ ধরেছিলেন। এই পুরো বিষয়টি ক্লেইন মোরেটিকে গভীর ভাবনায় ফেলে দেয়। বর্তমান যুগে এটি কল্পনা করাও প্রায় অসম্ভব যে 6টি প্রধান চার্চের দেবতাকে একই ছাদের নিচে পাশাপাশি রাখা হবে। সাধারণত এই চার্চগুলো নিজেদের স্বাতন্ত্র্য বজায় রাখতে পছন্দ করে এবং তারা একে অপরের চেয়ে আলাদা থাকে। ক্লেইন মোরেটি দীর্ঘশ্বাস ফেলে ভাবছিলেন যে এটি হয়তো চতুর্থ যুগের কোনো প্রাচীন প্রথা হতে পারে, বিশেষ করে যখন টিউডর পরিবারের মতো কোনো উচ্চবংশীয় অভিজাত পরিবার এর সাথে জড়িত থাকে। তিনি আরও ভাবছিলেন যে বর্তমান যুগে কেন এই দেবদেবীদের মূর্তিগুলো বিমূর্ত প্রতীকে পরিণত হয়েছে। হয়তো এই জায়গার মালিক ইচ্ছে করেই কোনো বিশেষ উদ্দেশ্যে এই 6 জন দেবতার মানবিক রূপের মূর্তি তৈরি করেছিলেন। ক্লেইন মোরেটি এবং মিস বডিগার্ড যখন সামনের দিকে এগিয়ে যান, তারা একটি কেন্দ্রীয় দরজার সামনে এসে দাঁড়ান। ক্লেইন মোরেটি অনুভব করেছিলেন যে মাঝখানের এই দরজাটি অবশ্যই বিশেষ কোনো গুরুত্ব বহন করে এবং এটি হয়তো এই প্রাচীন কাঠামোর মূল কেন্দ্রবিন্দু। মিস বডিগার্ড তার আধ্যাত্মিক অনুভূতির মাধ্যমে বুঝতে পারেন যে ভেতরে চরম বিপদ লুকিয়ে আছে, তবে সেই বিপদ আপাতত কোনোভাবে দমিত বা সিল করা অবস্থায় রয়েছে। তারা যখন ভেতরে প্রবেশ করলেন, দেখলেন লণ্ঠনের আলো যেন অন্ধকারের কাছে হেরে যাচ্ছে। প্রায় 30 কদম এগিয়ে যাওয়ার পর দেখা গেল সামনের পথটি বড় বড় পাথর এবং মাটি দিয়ে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। মিস বডিগার্ড পাথরের দেওয়ালের ভেতর দিয়ে গিয়ে পরীক্ষা করে এসে জানান যে ডান দিকের পথটি পুরোপুরি ধসে পড়েছে, ফলে তাদের সামনে কেবল বাম দিকের সামান্য খোলা একটি দরজা অবশিষ্ট ছিল। ক্লেইন মোরেটি যখন সেই দরজার মাত্র 3 সেন্টিমিটার ফাঁক দিয়ে উকি দিলেন, তার স্পিরিট ভিশনে চারপাশের দৃশ্য একদম বদলে গেল। তিনি সেখানে গাঢ় সোনালী এবং সমুদ্রের মতো গভীর নীল রঙের শক্তিশালী আধ্যাত্মিক আলো দেখতে পান। মেঝের ওপর পড়েছিল হাড়ের স্তূপ এবং পচা পোশাক, যার ভেতর থেকে হয়তো কোনো বেয়ন্ডার বৈশিষ্ট্য বা রহস্যময় বস্তু সেই অদ্ভুত আলো ছড়াচ্ছিল। কিন্তু ঠিক তখনই পরিবেশ হঠাৎ করেই আতঙ্কিত হয়ে ওঠে। ক্লেইন মোরেটি যখন দেওয়ালের শেষে একটি দ্বিমুখী দরজা দেখলেন, যাতে একদম তাজা রক্ত লেগে আছে এবং সেই রক্ত চুইয়ে নিচের দিকে গড়িয়ে পড়ছে, ঠিক তখনই তার হাতে থাকা অ্যাজিকের তামার বাঁশিটি প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়। সেই ঠান্ডা ছিল হাড় কাঁপানো এবং মৃত্যুর সংকেতবাহী। ঠিক সেই মুহূর্তেই ক্লেইন মোরেটির ডান হাতের বাহুতে তীব্র চুলকানি শুরু হয় এবং সেটি অস্বাভাবিকভাবে ফুলে ওঠে। তিনি মুহূর্ত দেরি না করে একটি ট্যারো কার্ড দিয়ে নিজের হাত কেটে ফেলেন এবং সেখান থেকে যা বেরিয়ে এলো তা দেখে যে কেউ শিউরে উঠবে। ক্লেইন মোরেটির ক্ষতস্থান থেকে কোনো রক্ত নয়, বরং কুচকুচে কালো রঙের অসংখ্য ছোট ছোট পোকা কিলবিল করে বেরিয়ে আসতে থাকে। লণ্ঠনের আলোয় সেই পোকাগুলো ধোঁয়ার মতো মিলিয়ে যাওয়ার আগে ক্লেইন মোরেটি তার পেশি নিয়ন্ত্রণ করে রক্তপাত বন্ধ করেন। মিস বডিগার্ডও এই ভয়ঙ্কর দৃশ্য দেখে বেশ বিচলিত হয়ে পড়েন। সবচেয়ে ভীতিকর বিষয় ছিল অ্যাজিকের বাঁশিটির সেই হাড় কাঁপানো ঠান্ডা ভাব কিছুতেই কমছিল না। ক্লেইন মোরেটি লক্ষ্য করেন মিস বডিগার্ডের কোনো ছায়া নেই, কিন্তু সামনের পথ থেকে একটি বিশাল অন্ধকার ছায়া তাদের লণ্ঠনের আলোকে গিলে খেতে দানবের মতো এগিয়ে আসছে। ক্লেইন মোরেটি চিৎকার করে মিস বডিগার্ডকে পালানোর নির্দেশ দেন এবং নিজে বাতাসের গতিতে সেই মূল হলের দিকে দৌড়াতে শুরু করেন। সেই বিশাল অন্ধকার ছায়াটি দ্রুত তাদের দিকে ধেয়ে আসছিল এবং যখন তারা প্রায় ধরা পড়ে যাচ্ছিলেন, ঠিক তখনই ক্লেইন মোরেটি এক লাফে সেই মূল হলের দরজার ওপারে গিয়ে ছিটকে পড়েন। হলের ভেতরে প্রবেশ করতেই লণ্ঠনের আলো আবার উজ্জ্বল হয়ে ওঠে এবং বিপদের সেই অসহ্য অনুভূতি নিমেষেই মিলিয়ে যায়। অ্যাজিকের বাঁশিটিও আবার তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। মিস বডিগার্ড সেই গাঢ় অন্ধকারের দিকে তাকিয়ে বেশ অনিশ্চিত স্বরে কেবল একটি শব্দ উচ্চারণ করেন, এভিল স্পিরিট বা অশুভ আত্মা।
ক্লেইন মোরেটি বুঝতে পারেন যে তারা কোনো সাধারণ বিপদে পড়েননি। মিস্টিসিজম বা রহস্যবিদ্যার জগতে একটি এভিল স্পিরিট অত্যন্ত শক্তিশালী এবং ভয়ঙ্কর সত্তা হিসেবে পরিচিত, যা হাই সিকোয়েন্স বিয়ন্ডারদের সমান শক্তিশালী হতে পারে। কোনো এক অজ্ঞাত কারণে সেই অশুভ আত্মাটি ওই কক্ষের ভেতরে বন্দী ছিল এবং ক্লেইন অনুভব করতে পারছিলেন যে অন্ধকার থেকে একজোড়া ঠান্ডা চোখ এখনও তাদের দিকে তৃষ্ণার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। একটি শীতল এবং অন্ধকার হলঘরে ক্লেইন যখন দাঁড়িয়েছিলেন তখন তিনি হঠাৎ এক তীব্র শিহরণ অনুভব করেন এবং তার সাথে থাকা মিস বডিগার্ডকে সেখান থেকে ফিরে যাওয়ার কথা বলেন। অ্যাজেকের তামার বাঁশিটি যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছিল তা থেকে ক্লেইন নিশ্চিত হন যে ওই কক্ষের ভেতরে অত্যন্ত ভয়াবহ কোনো অশুভ আত্মা বা এভিল স্পিরিট লুকিয়ে আছে। এই আত্মার শক্তির স্তর এতটাই বেশি ছিল যে ক্লেইন একে নিম্বলরাইট মাস্টার রোসাগো কিংবা রিয়ার অ্যাডমিরাল হারিকেন কিলাঙ্গোসের চেয়েও বিপজ্জনক মনে করেন এবং ধারণা করেন এটি সম্ভবত শত শত বা হাজার বছর ধরে সেখানে বন্দী হয়ে আছে, যা বর্তমানে একজন হাই সিকোয়েন্স বিয়ন্ডারের সমতুল্য শক্তি ধারণ করে। ক্লেইন বুঝতে পেরেছিলেন যে শুধুমাত্র ওই কক্ষের ভেতরে তার ক্ষমতা সীমাবদ্ধ থাকার কারণেই তিনি সেদিন বেঁচে ফিরে আসতে পেরেছেন, নতুবা তার এবং সিকোয়েন্স 5-এর শক্তিশালী বিয়ন্ডার মিস বডিগার্ডের পক্ষেও এই লড়াই জেতা অসম্ভব ছিল। ক্লেইন নিজের লোভকে নিয়ন্ত্রণ করে সিদ্ধান্ত নেন যে কক্ষের ভেতরের বিয়ন্ডার বৈশিষ্ট্য বা রহস্যময় বস্তুর মোহে পড়ে প্রাণ হারানো বুদ্ধিমানের কাজ হবে না। এরপর মিস বডিগার্ড যখন তাকে জিজ্ঞাসা করেন যে এখন তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে, তখন ক্লেইন অত্যন্ত সতর্কতার সাথে বিষয়টি চিন্তা করেন। তার মাথায় প্রথমে পুলিশকে জানানোর চিন্তা এলেও তিনি দ্রুত বুঝতে পারেন যে মিস্টার কার্টার এই বিষয়টি সম্পর্কে যথেষ্ট জানেন না এবং পুলিশকে সঠিকভাবে তথ্য দিতে পারবেন না। এর ফলে প্রাথমিক তদন্তে আসা পুলিশ সদস্যরা হয়তো কোনো প্রস্তুতি ছাড়াই সেখানে গিয়ে ব্যাপক হতাহতের শিকার হতে পারে এবং তাদের মাধ্যমে অনিচ্ছাকৃতভাবে অশুভ আত্মাটি তার বন্দিদশা থেকে মুক্ত হয়ে যাওয়ার সুযোগ পেয়ে যেতে পারে। ক্লেইন যখন মিস বডিগার্ডের কাছে জানতে চান তিনি কক্ষের ভেতর কঙ্কাল বা কোনো আধ্যাত্মিক আলোকচ্ছদা দেখেছেন কিনা, তখন মিস বডিগার্ড ধীরভাবে সম্মতি জানান। ক্লেইনের অনুমান ছিল যে ওই কঙ্কালগুলো পূর্ববর্তী অভিযাত্রীদের যারা অশুভ আত্মার হাতে প্রাণ হারিয়েছে এবং তাদের মধ্যে থাকা কোনো বিয়ন্ডার হয়তো কিছু রহস্যময় বস্তু সেখানে ফেলে গেছেন। এই পুরো বিষয়টি যে প্রাসাদের ওপরে বসবাসকারী ভিসকাউন্ট পরিবারের সাথে সম্পর্কিত হতে পারে, ক্লেইন তা আজ করতে পারেন এবং লাইব্রেরিতে গিয়ে ওই পরিবারের বংশধরদের সম্পর্কে তথ্য খোঁজার পরিকল্পনা করেন। ক্লেইন তার পরিকল্পনার অংশ হিসেবে ভাবেন যে পরিস্থিতি খুব গুরুতর হলে তিনি বিস্ফোরক ব্যবহার করে প্রবেশদ্বার ধ্বংস করে দেবেন অথবা পুলিশকে একটি বেনামি চিঠি পাঠিয়ে এই অশুভ আত্মার অস্তিত্ব সম্পর্কে বিস্তারিত জানাবেন। তবে তিনি এটিও জানতেন যে এই কাজে তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। মিস বডিগার্ড তাকে জিজ্ঞাসা করেন যে তিনি কেন এই আত্মাকে তাড়ানোর জন্য কাউকে ভাড়া করার কথা ভাবছেন না। কারণ আত্মাটি চলে যাওয়ার পর যে অবশিষ্টাংশ থাকবে তা অত্যন্ত মূল্যবান হতে পারে। কিন্তু ক্লেইন অত্যন্ত বাস্তবসম্মতভাবে উত্তর দেন যে ঝুঁকি অনেক বেশি এবং তার কাছে নিজের জীবন ও স্বাস্থ্য সবকিছুর চেয়ে গুরুত্বপূর্ণ। তিনি খোলাখুলিভাবে স্বীকার করেন যে তার পরিচিত সবচেয়ে শক্তিশালী ব্যক্তি স্বয়ং মিস বডিগার্ড হলেও তিনি এই আত্মার সাথে লড়াই করার মতো সক্ষম নন এবং পুলিশকে জানানো ছাড়া আর কোনো সহজ উপায় তার জানা নেই। মিস বডিগার্ড ক্লেইনের এই বিচক্ষণতার প্রশংসা করে বলেন যে তার মধ্যে অন্তত বিচার বুদ্ধি রয়েছে। সেখান থেকে ফিরে আসার সময় ক্লেইন অনুভব করছিলেন যেন অন্ধকার করিডোর থেকে কোনো এক জোড়া শীতল চোখ তাদের গতিবিধি পর্যবেক্ষণ করছে, যা পাথর দিয়ে তৈরি প্রাচীন দরজাটি বন্ধ করার পর অবশেষে বন্ধ হয়। ভূগর্ভস্থ কক্ষ থেকে ফিরে এসে ক্লেইন তার নিয়োগকর্তা মিলেট কার্টারের সাথে দেখা করেন। মিলেট কার্টার অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পরিস্থিতি জানতে চাইলে ক্লেইন একটি কৌশলী মিথ্যা বলেন। তিনি দাবি করেন যে ভেতরে প্রচুর বিষধর সাপ রয়েছে এবং অনেক জায়গা ধসে পড়েছে, তাই প্রয়োজনীয় প্রস্তুতি এবং লোকবল ছাড়া সেখানে যাওয়া এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে। সাপের ভয়ে আতঙ্কিত মিলেটকে ক্লেইন আশ্বস্ত করেন যে শরতের ঠান্ডা আবহাওয়ার কারণে সাপগুলো এখন শান্ত আছে এবং কেউ তাদের বিরক্ত না করলে তারা বাইরে বের হবে না। ক্লেইন এরপর মিলেট কার্টারের কাছ থেকে এই বাড়ির আদি মালিক সম্পর্কে জানতে চান এবং জানতে পারেন যে এটি মূলত ভিসকাউন্ট পাউন্ডের সম্পত্তি ছিল।
মিস্টার কার্টার জানান যে ভিসকাউন্ট পাউন্ড ব্যাটল অফ দি ভায়োলেটেড ওথ বা ভঙ্গ হওয়া শপথের যুদ্ধে জয়ী হয়ে তার উপাধি অর্জন করেছিলেন, কিন্তু কয়েক দশক আগে রহস্যময় কারণে এই পরিবারের পতন শুরু হয় এবং উত্তরসূরিরা একে একে মারা যেতে থাকে। বর্তমানে তাদের এক দূর সম্পর্কীয় আত্মীয় কোনো মতে সেই উপাধি ধরে রেখেছেন, যদিও তিনি দেউলিয়া হওয়ার পথে এবং তার পদমর্যাদা ব্যারনেটে নামিয়ে আনা হয়েছে। ইতিহাসের ছাত্র হিসেবে ক্লেইন দ্রুত মনে করার চেষ্টা করেন যে 738 সালে শুরু হওয়া ব্যাটল অফ দ্য ভায়োলেটেড ওথ আসলে কী ছিল। এটি ছিল মূলত পঞ্চম যুগের একটি বড় ধর্মীয় যুদ্ধ, যেখানে দক্ষিণ ফেইনাপটার রাজ্যের মাদার আর্থ গির্জা এবং গড অফ নলেজ অ্যান্ড উইজডম গির্জার মধ্যে দ্বন্দ্বের সুযোগ নিয়ে লোয়েন ও ইন্টিস রাজ্য আক্রমণ চালায়। যুদ্ধের শেষ পর্যায়ে ফেসাক সাম্রাজ্য হস্তক্ষেপ করলেও পরিস্থিতি বদলাতে পারেনি এবং এর ফলে লেনবার্গ, মাসিন এবং সেগারের মতো নতুন স্বাধীন রাষ্ট্র তৈরি হয়, যেখানে গড অফ নলেজ অ্যান্ড উইজডমের প্রভাব প্রতিষ্ঠিত হয়। যুদ্ধটিকে এই নামে ডাকার কারণ ছিল উভয় পক্ষই একে অপরকে চতুর্থ যুগের শেষে নেওয়া পবিত্র শপথ ভঙ্গের অভিযোগ তুলেছিল। ক্লেইন বুঝতে পারেন যে এই যুদ্ধের পেছনে অবশ্যই শক্তিশালী বিয়ন্ডারদের ভূমিকা ছিল। তিনি সন্দেহ করেন যে পাউন্ড পরিবারের হঠাৎ পতন এবং উত্তরসূরিদের মৃত্যুর সাথে এই ভূগর্ভস্থ প্রাচীন কাঠামোর কোনো না কোনো সংযোগ রয়েছে। বর্তমান ব্যারনেট পাউন্ডের অবস্থান জানার চেষ্টা করলেও মিলেট কার্টার সে বিষয়ে কোনো সঠিক তথ্য দিতে পারেননি। ঝাপসা লালচে চাঁদের আলোর নিচে যখন ক্লেইন মোরেটি তার বিছানা থেকে উঠে দাঁড়ালেন, তখন তার চারপাশের পরিবেশ এক অদ্ভুত নিস্তব্ধতায় ঘেরা ছিল। একজন সিয়ার বা ভবিষ্যৎ দ্রষ্টা হিসেবে তিনি জানতেন যে স্বপ্নের গুরুত্ব কতখানি, এবং এইমাত্র তিনি যে স্বপ্নটি দেখলেন তা কোনো সাধারণ দুঃস্বপ্ন হিসেবে উড়িয়ে দেওয়ার উপায় ছিল না। আরামদায়ক পোশাকে সজ্জিত হয়ে তিনি আয়নার সামনে দাঁড়িয়ে নিচু স্বরে নিজের আশঙ্কার কথা জানালেন। আমি সেই ঘরের রক্তে ভেজা দরজাটি স্বপ্নে দেখেছি। তার কথা শেষ হতে না হতেই আয়নার ওপর মিস বডিগার্ডের রহস্যময় অবয়ব ফুটে উঠল এবং তিনি অত্যন্ত নির্লিপ্ত স্বরে জানালেন যে এটি মূলত একটি অশুভ আত্মার আভার প্রভাব। ক্লেইন মোরেটি বুঝতে পারলেন এই প্রভাব সময় সাথে সাথে কমে যাবে এবং একসময় পুরোপুরি বিলীন হয়ে যাবে। তিনি তার পকেট ঘড়ি বের করে সময় দেখে নিলেন এবং বুঝতে পারলেন যে সকাল হতে এখনও অনেকটা সময় বাকি, তাই তিনি আবারও ঘুমের রাজ্যে ফিরে গেলেন। এবারের ঘুমে তিনি আর সেই একই ভীতিজনক স্বপ্নের সম্মুখীন হননি। পরদিন রবিবার সকালে ক্লেইন মোরেটি বেশ প্রফুল্ল মনে ঘুম থেকে উঠলেন এবং নিজের জন্য একটি নরম সেদ্ধ ডিম ও মাখন মাখানো রুটি দিয়ে প্রাতরাশ তৈরি করলেন। লোয়েন কিংডম এবং উত্তর মহাদেশের অন্যান্য দেশগুলোতে শিক্ষিত এবং উচ্চবিত্ত সমাজে সকালের খাবারের সময় সংবাদপত্র পড়া একটি আভিজাত্যের অংশ হয়ে দাঁড়িয়েছিল, আর ক্লেইন মোরেটি এর ব্যতিক্রম ছিলেন না। তিনি তার নিয়মিত রাখা পত্রিকাগুলো টাস্ক টাইমস, ব্যাকলন্ড মর্নিং পোস্ট এবং ব্যাকলন্ড বুলেটিন খুললেন। হঠাৎ তার নজর পড়ল একটি সংবাদের দিকে, যেখানে লেখা ছিল যে সিভিল সার্ভিস ইউনিফাইড এক্সামিনেশন বিলটি হাউস অফ লর্ডস থেকে আনুষ্ঠানিকভাবে পাশ হয়েছে। সংবাদটিতে বলা হয়েছিল যে প্রথম পরীক্ষাটি ডিসেম্বরের শুরুতে এবং দ্বিতীয়টি জানুয়ারির শেষে অনুষ্ঠিত হবে, আর চূড়ান্ত সাক্ষাৎকার হবে তার ঠিক 2 সপ্তাহ পর। ক্লেইন মোরেটি তার সিবে ব্ল্যাক টিতে চুমুক দিতে দিতে ভাবলেন যে এই পরীক্ষার সময়সূচিটি রাজা এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অত্যন্ত তাড়াহুড়ো করে দেওয়া হয়েছে, যা কিছুটা অস্বাভাবিক। এই খবরটি পড়ার সময় ক্লেইন মোরেটি অবধারিতভাবে তার ভাই বেনসনের কথা ভাবছিলেন। তিনি হিসাব করে দেখলেন যে অক্টোবরের শুরুতে পদের ঘোষণা আসবে এবং নভেম্বরের মধ্যে নিবন্ধনের কাজ শেষ করতে হবে। যদিও সময়টি বেশ কম, তবুও এটি বেনসনের জন্য এক বিশাল সুযোগ হতে পারে, কারণ সে অন্যদের চেয়ে প্রায় 2 মাস আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে। এমনকি যদি সে বিশ্ববিদ্যালয়ের অভিজাত স্নাতকদের সাথে পাল্লা দিতে নাও পারে, তবে সাধারণ প্রতিযোগীদের সে অনায়াসেই হারিয়ে দিতে পারবে। ক্লেইন মোরেটি মনে মনে প্রার্থনা করতে চাইলেন যেন তার ভাই সফল হয় এবং তার দেবীর আশীর্বাদ প্রার্থনা করতে চাইলেন, কিন্তু পাশে মিস বডিগার্ডের উপস্থিতির কথা চিন্তা করে তিনি নিজেকে সামলে নিলেন। তিনি গড অফ স্টিম অ্যান্ড মেশিনারির অনুসারী হিসেবে নিজের পরিচয় দিয়েছিলেন, তাই দেবীর প্রতি ভক্তি প্রকাশ করাটা তার ছদ্মবেশের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারত। সংবাদপত্রের পরবর্তী পাতায় তিনি দেখলেন যে বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য একটি জাতীয় কাউন্সিল এবং খার শিল্পের জন্য প্রসিকিউটর নিয়োগের বিলও পাশ হয়েছে। ক্লেইন মোরেটি বুঝতে পারলেন যে সামনের দিনগুলোতে ব্যাকলন্ডের রাজনীতি এবং প্রশাসনে ব্যাপক পরিবর্তন আসতে চলেছে। একই সময় টিঙ্গেন শহরে 2 নম্বর ড্যাফোডেল স্ট্রিটের বাড়িতে বেনসন মোরেটিও ঠিক একই সংবাদ পড়ছিলেন এবং এতটাই নিবিষ্ট ছিলেন যে নিজের খাবারের কথাই ভুলে গিয়েছিলেন।
তার বোন মেলিসা যখন তাকে পত্রিকা নিয়ে অদ্ভুত আচরণ করতে দেখলেন তখন তিনি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন যে সিভিল সার্ভিস বিলটি কি শেষ পর্যন্ত পাশ হয়েছে। বেনসন একটি দীর্ঘশ্বাস ফেলে নিশ্চিত করলেন যে হ্যাঁ, বিলটি পাশ হয়েছে এবং এর সাথে সাথে একটি নতুন সম্ভাবনার দুয়ার খুলে গেছে। ডাইনিং টেবিলের সেই নিস্তব্ধ পরিবেশ ভাঙল যখন তাদের পরিচারিকা বেলা রান্নাঘর থেকে বেরিয়ে এলো। বেনসন তখন মেলিসাকে আরও একটি গুরুত্বপূর্ণ খবরের কথা শোনালেন। ব্যাকল্যান্ড পলিটেকনিক এখন একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হতে চলেছে। তিনি মেলিসাকে উৎসাহিত করে বললেন যে এটি তার জন্য এক সুবর্ণ সুযোগ, কারণ সেখানে ব্যাকরণ বা ধ্রুপদী সাহিত্যের পরীক্ষার প্রয়োজন হবে না, বরং প্রযুক্তিগত বিষয়গুলোতে বেশি গুরুত্ব দেওয়া হবে। বেনসন তাকে জানালেন যে সেখানে পড়াশোনার খরচ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় প্রায় অর্ধেক এবং সেখানে বৃত্তির অনেক বেশি সুযোগ রয়েছে। মেলিসা যদিও প্রথমে কিছুটা ইতস্তত করছিলেন এবং তাদের বর্তমান জীবনযাপন ও বেলার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন, কিন্তু বেনসন তাকে বোঝাতে সক্ষম হলেন যে উন্নতির জন্য পরিবেশ পরিবর্তন করা প্রয়োজন। ক্লেইন মোরেটির মৃত্যুর পর মেলিসা নতুন কোনো পরিচারিকা নিয়োগ করতে চাননি, কিন্তু বেলার ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি তাকে রেখে দিয়েছিলেন। সপ্তাহে 5 সলি খরচ করা এখন মোরেটি পরিবারের জন্য কোনো সমস্যা ছিল না, কারণ তাদের বার্ষিক আয় ছিল প্রায় 300 পাউন্ড। বেনসন হাসি মুখে মেলিসাকে আশ্বস্ত করলেন যে বেলার রান্নার দক্ষতা এখন অনেক ভালো এবং সে অন্য কোথাও কাজ পেয়ে যাবে। তিনি সিদ্ধান্ত নিলেন যে আগামীকালই তিনি তার চাকরি থেকে পদত্যাগ করবেন এবং সম্পূর্ণ মনোযোগ দিয়ে পরীক্ষার প্রস্তুতি নেবেন। বেনসনের লক্ষ্য ছিল ব্যাকল্যান্ডে একটি পদ নিশ্চিত করা এবং তিনি চাইতেন মেলিসাও তার সাথে সেখানে পড়াশোনা করার সুযোগ পায়। মেলিসা যদিও মনে মনে কিছুটা বিষণ্ণ ছিলেন, তবুও তিনি বেনসনের এই সাহসী পদক্ষেপকে সমর্থন জানালেন এবং তারা দুজনে মিলে ব্যাকল্যান্ডে এক নতুন জীবনের স্বপ্ন দেখতে শুরু করলেন। রবিবার সারাদিন ক্লাইন মোরেট্টি চেরুড বড়োর পাবলিক লাইব্রেরিগুলোতে কাটান ভিসকাউন্ট পাউন্ডের পরিবার সম্পর্কে তথ্য সংগ্রহের আশায়, কিন্তু সেই অভিজাত পরিবার সম্পর্কে তেমন কোনো উল্লেখযোগ্য জীবনী বা ঐতিহাসিক নথি খুঁজে পাওয়া গেল না। দীর্ঘ 6 ঘণ্টা বিভিন্ন পুরনো নথি এবং প্রবন্ধ ঘেঁটে তিনি বুঝতে পারলেন যে কোনো সুনির্দিষ্ট সার্চ ফাংশন ছাড়া এই বিশাল তথ্য ভাণ্ডারে কিছু খুঁজে পাওয়া অসম্ভব, এবং এতে তার মাথায় প্রচণ্ড যন্ত্রণার সৃষ্টি হল। ক্লাইন মোরেট্টি মনে মনে স্থির করলেন যে তাকে হয়তো কোনো ইতিহাস বিশেষজ্ঞের সাহায্য নিতে হবে, অথবা পুলিশ বিভাগের কোনো সদস্যকে অর্থ দিয়ে ব্যারেন পাউন্ডের ঠিকানা সংগ্রহ করতে হবে। বাড়ি ফিরে তিনি যখন আয়নার সামনে দাঁড়িয়ে বাতাসের সাথে কথা বলছিলেন, তখন মিস বডিগার্ডের ছায়ামূর্তি ফুটে উঠল এবং তিনি জানালেন যে তার 3 দিনের কর্মসংস্থান বা ডিউটির মেয়াদ শেষ হয়েছে। বিদায় নেওয়ার আগে ক্লাইন মোরেট্টি তাকে জিজ্ঞাসা করলেন যে ভবিষ্যতে পাউন্ড পরিবার সম্পর্কে কোনো তথ্য পেলে তিনি যোগাযোগ করতে পারবেন কিনা, এবং মিস বডিগার্ড সম্মতি জানালেন। তিনি মারিকের মাধ্যমে যোগাযোগের সংকেত দিয়ে রাজকীয় কায়দায় মাথা নত করে বিদায় নিলেন। রাত যখন গভীর হল এবং নিস্তব্ধতা চারপাশকে গ্রাস করল, তখন ক্লাইন মোরেট্টি তার শয়নকক্ষে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষায় নামলেন। তিনি লোহার সিগারেটের কেস থেকে রোসাগোর কাছ থেকে পাওয়া অল ব্ল্যাক আই বা সেই রহস্যময় কালো চোখটি বের করলেন। সেটি স্পর্শ করার সাথে সাথেই তার মাথায় যেন হাজারো বিভ্রামাত্মক চিৎকারের শব্দ প্রতিধ্বনিত হতে লাগল এবং তার শরীরের প্রতিটি অঙ্গ থেকে অদৃশ্য কালো সুতো বের হতে দেখা গেল। এই তীব্র যন্ত্রণা এবং নেতিবাচক প্রভাব থেকে বাঁচতে ক্লাইন মোরেট্টি দ্রুত নিজেকে সামলে নিলেন এবং ধূসর কুয়াশার জগতে প্রবেশ করলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন যে সেই অশুভ চোখটি এখন অনেক শান্ত হয়ে আছে এবং কোনো ধরনের উন্মাদনা প্রদর্শন করছে না, তবে তার ভেতরের দূষিত প্রভাবগুলো সুপ্ত অবস্থায় ছিল। ক্লাইন মোরেট্টি তার আধ্যাত্মিক শক্তি ব্যবহার করে ধূসর কুয়াশার টেবিলে এক অবয়ব বা পুতুল তৈরি করলেন। প্রথমে এই নকল দেহটি প্রাণহীন ছিল এবং এর মাধ্যমে কাউকে প্রতারণা করা সম্ভব ছিল না, কিন্তু অল ব্ল্যাক আইয়ের মাধ্যমে তিনি যখন সেই সুতোগুলো নিয়ন্ত্রণ করতে শুরু করলেন, তখন তিনি এক অসাধারণ অনুভূতি পেলেন। তিনি এখন নিম্বেল রাইট মাস্টারের ক্ষমতা ব্যবহার করে এই নকল দেহটিকে পুরোপুরি পরিচালনা করতে পারছেন। এটি ছিল তার এক সুদূর প্রসারী পরিকল্পনা, যার মাধ্যমে তিনি ট্যারোট ক্লাবের সদস্যদের সামনে মিস্টার ফুল হিসেবে নিজের মর্যাদা বজায় রেখেও একজন সাধারণ সদস্যের মতো কার্যক্রম চালাতে পারবেন। তিনি এমনকি নকল দেহটির কণ্ঠস্বরও নিয়ন্ত্রণ করতে শিখলেন। যখন তিনি সেই নকল মানুষটিকে প্রশ্ন করলেন যে সে কোন কার্ডটি নিতে চায়, তখন একটি কর্কশ স্বরে উত্তর এলো, ওয়ার্ল্ড। আমি দ্য ওয়ার্ল্ড কার্ডটি বেছে নিচ্ছি। এভাবেই ট্যারোট ক্লাবে এক রহস্যময় নতুন সদস্য দ্য ওয়ার্ল্ডের জন্ম হল, যার নিয়ন্ত্রণ পুরোপুরি ক্লাইন মোরেট্টির হাতে।
ক্লাইন মোরেট্টির এই নতুন চরিত্রটি তৈরির পেছনে ছিল এক গভীর কৌশল। তিনি জানতেন যে মিস্টার ফুল হিসেবে তিনি সরাসরি ট্যারোট ক্লাবের সদস্যদের সাথে লেনদেন করতে পারেন না। দ্য ওয়ার্ল্ড চরিত্রটি সেই শূন্যস্থান পূরণ করবে এবং সদস্যদের মাঝে একজন অংশগ্রহণকারী হিসেবে কাজ করবে। যখন ক্লাইন মোরেট্টি সেই ধূসর কুয়াশার সিংহাসনে বসে অল ব্ল্যাক আইয়ের দিকে তাকালেন, তখন তিনি বুঝতে পারলেন যে তার পথ কতটা বিপদসংকুল হতে পারে। কিন্তু ক্লাইন মোরেট্টি তার লক্ষ্যের প্রতি ছিলেন অবিচল, এবং দ্য ওয়ার্ল্ডের ছদ্মবেশে তিনি এখন এমন এক খেলার সূচনা করেছেন যেখানে প্রতিটি পদক্ষেপ হবে অত্যন্ত হিসেবি। গল্পের শুরুতেই আমরা দেখি ক্লাইনের দূরদৃষ্টি চিন্তা। তিনি বুঝতে পেরেছিলেন যে মিস্টার ফুল হিসেবে তার যে রহস্যময় এবং শক্তিশালী ভাবমূর্তি রয়েছে তা বজায় রাখা জরুরি। সরাসরি কোনো তথ্য চাইলে বা ছোটখাটো সাহায্য চাইলে ক্লাবের সদস্যদের মনে তাকে নিয়ে সন্দেহ তৈরি হতে পারে। এই সমস্যা সমাধানের জন্যই তিনি দ্য ওয়ার্ল্ড নামের একটি ছদ্মনাম বা স্মার্ফ অ্যাকাউন্ট তৈরি করার কথা ভাবেন। তার কাছে দ্য ফুল যদি হয় একটি নতুন চক্রের শুরু, তবে দ্য ওয়ার্ল্ড হল সেই চক্রের এক সুন্দর সমাপ্তি এবং মহিমান্বিত রূপ। এই নতুন পরিচয়টি ব্যবহার করে তিনি ভবিষ্যতে এমন সব অনুরোধ বা কাজ করতে পারবেন যা মিস্টার ফুলের জন্য সুবিধাজনক নয়। এটি তাকে কেবল তার ইমেজ রক্ষা করতেই সাহায্য করবে না, বরং তার জীবনকে আরও সহজ করে তুলবে। ট্যারোট ক্লাবের সভার আগে ক্লাইন বেশ কিছু প্রস্তুতি গ্রহণ করেন। তিনি রোসাগোর অল ব্ল্যাক আই বা সর্বকৃষ্ণ চক্ষু নামক সেই রহস্যময় বস্তুটি ধূসর কুয়াশার ওপরেই রেখে দিয়েছিলেন, কারণ বাস্তবে এটি সবসময় সাথে রাখা ঝুঁকিপূর্ণ। সভার দিন দুপুর 3:20 আগে তিনি প্রাচীন প্রাসাদে প্রবেশ করেন এবং মিস্টার ওয়ার্ল্ডের একটি কাল্পনিক মূর্তি তৈরি করে সেটি নিয়ন্ত্রণ করার মহড়া দেন। তিনি সেই অল ব্ল্যাক আই বস্তুটিকে একটি রূপালী চেইনের মাধ্যমে নিজের ডান কবজিতে বেঁধে ছদ্মবেশ সম্পন্ন করেন। ঠিক 3টের সময় যখন মিস জাস্টিস, হ্যাংড ম্যান এবং সান কুয়াশার রাজ্যে প্রবেশ করেন, তারা সেখানে এক নতুন রহস্যময় সদস্যকে দেখতে পান, যিনি হুডযুক্ত একটি কালো আলখাল্লা পরে শান্ত হয়ে বসে আছেন। মিস জাস্টিস অর্থাৎ অড্রে এই নতুন সদস্যকে দেখে বেশ অবাক এবং রোমাঞ্চিত হন। তিনি তার পর্যবেক্ষণ ক্ষমতা দিয়ে মিস্টার ওয়ার্ল্ডকে বিশ্লেষণ করার চেষ্টা করেন। তার মনে হয় এই ব্যক্তিটি বেশ সংরক্ষিত এবং গম্ভীর। অড্রে এটিও অনুমান করেন যে মিস্টার সান সম্ভবত অন্য কোনো রহস্যময় স্থান যেমন সিলভার সিটি থেকে এসেছেন এবং তার ভাষা মিস্টার ফুল অনুবাদ করে দিচ্ছেন। সভায় মিস্টার ফুলের ব্যক্তিত্ব বজায় রেখে ক্লাইন মিস জাস্টিসকে একটি বিশেষ কাজ দেন। এটি ছিল লেনভাজ নামক এক ব্যক্তিকে খুঁজে বের করার মিশন। ক্লাইন জানতেন অড্রের ব্যাকলুন্ডে অনেক যোগাযোগ আছে, যা এই কাজে সহায়ক হবে। ক্লাইন চাননি সরাসরি এই মিশনে যুক্ত হতে, তাই তিনি তার ছদ্মনাম মিস্টার ওয়ার্ল্ডকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসেন। মিস্টার ওয়ার্ল্ড তার কর্কশ কণ্ঠে ঘোষণা করেন যে তিনি এখানে বিভিন্ন মিশন দিতে এবং প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করতে এসেছেন। সভার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল সম্রাট রোজেল গুস্তাভের ডায়েরি পাঠ করা। মিস্টার হ্যাংডম্যান আলজির উইলসন এবারও ডায়েরির 6টি পাতা নিয়ে এসেছিলেন। ডায়েরির এই অংশটি ছিল আবেগ এবং রহস্যে ঘেরা। রোজেল তার সন্তানদের নিয়ে ডায়েরিতে অনেক কিছু লিখে গেছেন। তিনি তার 3য় সন্তান বোর্নোভার জন্মের কথা উল্লেখ করেন, যার মধ্যে জন্মগতভাবেই একজন অ্যাস্ট্রোমান্সারের বৈশিষ্ট্য ছিল। রোজেলের বড় মেয়ে বার্নাডেট ছিল তার কাছে অত্যন্ত প্রিয়। তিনি লিখেছেন যে বার্নাডেট যখন ছোট ছিল তখন তিনি এবং তার স্ত্রী খুব সাধারণ স্তরের বিয়ন্ডার ছিলেন, তাই বার্নাডেট নিজের পথ বেছে নেওয়ার স্বাধীনতা পেয়েছিল। কিন্তু তার বড় ছেলে সিএলের ভাগ্য ছিল প্রতিকূল, কারণ তাকে তার বাবার পথে অনুসরণ করতে হচ্ছিল। রোজেলের ডায়েরির সবচেয়ে চমকপ্রদ অংশটি ছিল জ্যোতিষী জারাটুলের ভবিষ্যৎবাণী। জারাটুল যখন বর্ণভাকে দেখে তাকে এক সুদৃশ্য দেবদূত হিসেবে অভিহিত করেন, তখন রোজেল তার সন্তানদের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চেয়েছিলেন। জারাটুল সিএলের ক্ষেত্রে বলেছিলেন যে মৃত্যু এক অনিবার্য পরিণতি, যা ভালোও হতে পারে। কিন্তু বার্নাডেটের ব্যাপারে জারাটুলের ভবিষ্যৎবাণী ছিল অত্যন্ত গম্ভীর এবং ভীতিজনক। তিনি বলেছিলেন যে বার্নাডেট তার বাবাকে অর্থাৎ রোজেলকে ঘৃণা করবে, ঘৃণা ভরে দূরে সরিয়ে দেবে এবং একসময় মিস্ট্রি জগতের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে উঠবে। রোজেল এটি বিশ্বাস করতে পারছিলেন না, কারণ তার কাছে বার্নাডেট ছিল এক মমতাময়ী এবং দয়ালু মেয়ে।
তিনি ভাবছিলেন হয়তো কোনো ভুল বোঝাবুঝির কারণে বা কারো প্ররোচনায় এমনটা হতে পারে। ক্লাইন যখন এই ডায়েরি পড়ছিলেন তিনি বুঝতে পারছিলেন যে এই ভবিষ্যৎবাণী বার্নার্ডের বিয়ন্ডার জগতের উচ্চ স্তরে যাওয়ারই ইঙ্গিত দিচ্ছে। ডায়েরির পরবর্তী পাতায় দেখা যায় রোজেলের রাজনৈতিক জীবনের সংঘাত। সৌরন পরিবারের ফ্লোরেন তিনি তাকে নিজের অধীনস্থ করতে চেয়েছিলেন, যা রোজেলের মতো গর্বিত মানুষের জন্য ছিল অসহ্য। তিনি মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন যে এই অহংকারের মূল্য তিনি একদিন উসুল করবেন। গল্পের শুরুতেই আমরা দেখি ইন্টিস রিপাবলিকের এক অত্যন্ত প্রাচীন এবং প্রভাবশালী বংশের কথা, যাদের নাম শুনলে আজও ইতিহাসের গবেষক থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত শিহরিত হয়ে ওঠে। এটি হল সৌরন পরিবার। এই পরিবারের ইতিহাস কেবল পুরনো নয়, বরং তা ইন্টিসের বর্তমান ধর্মীয় এবং রাজনৈতিক কাঠামোর চেয়েও অনেক বেশি গভীর এবং রহস্যময়। ফ্লোরেন সৌরনের বক্তব্য অনুযায়ী এই পরিবারের ইতিহাস 2000 বছরেরও বেশি সময় ধরে বিস্তৃত, যা এমনকি চার্চ অফ দ্য গড অফ ক্রাফটসম্যানশিপের ইতিহাসের চেয়েও দীর্ঘতর বলে বিবেচিত হয়। চতুর্থ যুগের সেই ঘোর অন্ধকারের সময় থেকে শুরু করে আলো আর অন্ধকারের অসংখ্য সংঘাত, বিবাদ এবং বিভিন্ন অতিপ্রাকৃত শক্তির মধ্যেকার যে দীর্ঘ সহযোগিতা বা বিরোধের চিত্র আমরা দেখি, সৌরন পরিবার সেই সব কিছুরই প্রত্যক্ষ সাক্ষী হয়ে আজও টিকে আছে। যেখানে চতুর্থ যুগের প্রতাপশালী অ্যান্টিগোনাস বা জারাটল পরিবার আজ কেবল ইতিহাসের এক একটি অবশিষ্টাংশ বা স্মৃতিস্তম্ভে পরিণত হয়েছে, অথবা ড্রিনের নর্দমার ইঁদুরের মতো নিজেদের গোপন করে অত্যন্ত ছায়াচ্ছন্ন অস্তিত্ব নিয়ে বেঁচে থাকতে বাধ্য হচ্ছে, সেখানে সৌরন পরিবার আজও তাদের আভিজাত্য এবং উচ্চ মর্যাদা বজায় রেখেছে। অন্যান্য রাজকীয় পরিবার যেমন লোয়েনের আগাস্টাস, ফেসাকের আইনহর্ন বা ফেনাপোটারের কাস্টিয়া পরিবারের মতোই সৌরনরা ইতিহাসের শত ঝড়ঝাপটা সত্ত্বেও নিজেদের অস্তিত্ব বিলীন হতে দেয়নি। চতুর্থ যুগকে ঐতিহাসিকভাবে দেবতাদের যুগ হিসেবে চিহ্নিত করা হয়। সেই সময় বর্তমানে 7 জন অর্থোডক্স বা স্বীকৃত দেবতা ছাড়াও মৃত্যু, আদিদানবী, মহাবিশ্বের অন্ধকার দিক এবং সত্য স্রষ্টা বা ট্রু ক্রিয়েটররা বাস্তব পৃথিবীতে সরাসরি সক্রিয় ছিলেন এবং তাদের পক্ষ থেকে প্রতিনিয়ত অসংখ্য অলৌকিক ঘটনা ঘটানোর কিংবদন্তি প্রচলিত আছে। এমন একটি চরম বিশৃঙ্খল সময় যেখানে দেবতারা সরাসরি মানুষের জগতে হস্তক্ষেপ করতেন, সেখানে সৌরন পরিবারের মতো একটি বংশের টিকে থাকা এবং বর্তমান সময় পর্যন্ত নিজেদের উচ্চ অবস্থান বজায় রাখা মোটেও কোনো সাধারণ কাজ ছিল না। এই সুদীর্ঘ ও গৌরবময় ইতিহাস তাদের মধ্যে কেবল এক ধরনের আভিজাত্যের অহংকারী জন্ম দেয়নি, বরং তারা সম্ভবত নিজেদের বংশীয় ঐতিহ্যের আড়ালে লুকিয়ে রেখেছে অসংখ্য ভয়ঙ্কর গোপন রহস্য এবং সম্ভবত অত্যন্ত শক্তিশালী ও ত্রাস সৃষ্টিকারী সিল্ড আর্টিফ্যাক্ট বা সিল করা প্রত্নবস্তু। তারা যেন মাটির উপর দাঁড়িয়ে থাকা এক বিশাল দানব বা কলোসাস, যার দিকে সাধারণ মানুষ ভয়ে সরাসরি চোখ তুলে তাকাতেও সাহস পায় না। সম্রাট রোজেল যখন সৌরন পরিবারের সুদীর্ঘ শাসন হটিয়ে ইন্টিসের ক্ষমতা দখল করেন, তখন তাকে অবশ্যই এক অবিশ্বাস্য এবং লোমহর্ষক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছিল। যদিও অনেকে মনে করেন রোজেলের উত্থানের আগেই সৌরন পরিবার ভেতর থেকে কোনো কারণে দুর্বল হতে শুরু করেছিল এবং ইন্টিস বিপ্লব ছিল সেই অভ্যন্তরীণ ক্ষয়িষ্ণু অবস্থার একটি বাহ্যিক প্রকাশ মাত্র। এমনকি সৌরন পরিবারের কাছে যদি গ্রেড 0 স্তরের প্রত্নবস্তু নাও থেকে থাকে, তবুও তাদের কাছে গ্রেড 1 স্তরের শক্তিশালী সামগ্রী এবং উচ্চক্রমের বিয়ন্ডারদের কোনো অভাব ছিল না, যা রোজেলের মতো একজন উদীয়মান নেতার জন্য ছিল এক বিশাল চ্যালেঞ্জ। সৌরন পরিবারের উত্থানের সময়কাল নিয়ে একটি কৌতূহলোদ্দীপক তথ্য পাওয়া যায় সিলভার সিটি বা রূপালী শহরের ইতিহাস বিশ্লেষণ করলে। রূপালী শহর অন্ধকার যুগে প্রায় 2500 বছর ধরে টিকে আছে, যা মূলত ক্যাটাক্লিজম বা মহাপ্রলয়ের সময় থেকে শুরু বলে ধারণা করা হয়। যেহেতু সৌরন পরিবার নিজেদের ইতিহাস 2000 বছরেরও বেশি বলে দাবি করে, তাই এটি হতে পারে যে তারা এই মহাপ্রলয়ের ঠিক পরেই বা তার কিছুকাল পরে বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে আবির্ভূত হয়েছিল। সম্ভবত তারা সেই সময়কার দুর্যোগের সুযোগ নিয়ে চতুর্থ যুগে আভিজাত্য অর্জন করেছিল এবং পরবর্তীতে পঞ্চম যুগে রাজপরিবারে পরিণত হয়েছিল। সম্রাট রোজেলের ডায়েরি থেকে ফ্লোরেন সৌরন নামক একজনের কথা জানা যায়, যে রোজেলকে এই প্রাচীন পরিবারের অধীনস্থ হওয়ার প্রস্তাব দিয়ে নিজেকে অত্যন্ত গৌরবান্বিত মনে করেছিল। ফ্লোরেন নিজেকে হাই সিকোয়েন্স বিয়ন্ডার হওয়ার জন্য বংশের সবচেয়ে যোগ্য সদস্য মনে করত, কারণ তার চেহারার সাথে তার প্রপিতামহের অদ্ভুত এবং হুবহু মিল ছিল। বিয়ন্ডারদের রহস্যময় জগতে এই শারীরিক সাদৃশ্য আসলে একটি অত্যন্ত গভীর এবং গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে।
উচ্চক্রমের বিয়ন্ডারদের বৈশিষ্ট্যের মধ্যে তাদের স্পিরিট মার্ক বা আধ্যাত্মিক ছাপ রয়ে যায়, যা পরবর্তী কোনো ব্যবহারকারীর জন্য পোষণ ব্যবহারের সময় নিয়ন্ত্রণ হারানোর বা পাগল হয়ে যাবার ঝুঁকি তৈরি করে। কিন্তু যারা বংশগতভাবে আদি মালিক বা পূর্বপুরুষের মতো দেখতে হয়, তারা এই নেতিবাচক আধ্যাত্মিক প্রভাবগুলো অনেকখানি এড়িয়ে যেতে পারে এবং তাদের সফল হওয়ার সম্ভাবনা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি থাকে। এটি এক ধরনের জন্মগত প্রতিভা হিসেবে কাজ করে, যদিও চূড়ান্ত পর্যায়ে বিয়ন্ডার বৈশিষ্ট্য হজম করার জন্য অ্যাক্টিং মেথড বা অভিনয়ের কৌশলের প্রয়োজন থেকেই যায়। সম্রাট রোজেল যখন ইন্টিসের শাসনভার গ্রহণ করেন, তখন তিনি কেবল যুদ্ধ নয়, বরং সমাজ সংস্কারেও মনোযোগ দিয়েছিলেন। তিনি একটি নতুন সিভিল কোড বা নাগরিক বিধি প্রণয়ন করেছিলেন, যা উদ্ভাবন এবং বাণিজ্য রক্ষা করতে সাহায্য করেছিল। মজার ব্যাপার হল, রোজেলের এই পদক্ষেপ তাকে চার্চ অব দি ইটার্নাল ব্লেসিং সানের সাথে সম্পর্কের উন্নতি ঘটাতে সাহায্য করেছিল, কারণ এই দেবতা একই সাথে বাণিজ্যের রক্ষক এবং কর্মের দেবতা হিসেবে পরিচিত। রোজেল যখন নিজেকে সম্রাট এবং সিজার হিসেবে ঘোষণা করেন, তখন তিনি সম্ভবত দুটি প্রধান চার্চের সমর্থন পেয়েছিলেন, নয়তো এটি করা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি কাজ। তবে রোজেলের জীবন কেবল রাজনীতিতে সীমাবদ্ধ ছিল না। তিনি একটি অত্যন্ত প্রাচীন এবং রহস্যময় সংগঠনের গোপন সভায় নিয়মিত যোগ দিতেন। এই সংগঠনটি বিশ্বাস করত যে মানুষ ধীরে ধীরে তার ব্যক্তিত্ব বা স্বকীয়তা হারিয়ে ফেলে, যতক্ষণ না সে একটি চূড়ান্ত নিদ্রায় চলে যায়। তারা হাজার হাজার বছর ধরে একটি দর্শন লালন করে আসছে যে এই পৃথিবীর জন্য গোধূলি বা ডাস্ক অনিবার্য এবং মহাপ্রলয় বা ডুমসডে কোনোভাবেই এড়ানো সম্ভব নয়। তাদের বিশ্বাস অনুযায়ী আদি স্রষ্টা আসলে মারা যাননি, বরং তিনি বর্তমানে ঘুমিয়ে আছেন এবং সময় শেষে তিনি জেগে উঠবেন এবং সমস্ত কিছু তার নিজের কাছে ফিরিয়ে নেবেন। এই রহস্যময় সংগঠনটি ট্রু ক্রিয়েটর বা সত্য স্রষ্টাকে চরমভাবে ঘৃণা করত এবং তাকে মন্দ এবং পতনশীল শক্তি হিসেবে বর্ণনা করত। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল, এই রহস্যময় সংগঠনের কাছে সংরক্ষিত ছিল দ্বিতীয় ব্লাসফেমি স্লেট বা ব্লাসফেমি শিলালিপি। সম্রাট রোজেল এই শিলালিপি থেকেই জানতে পেরেছিলেন যে বিয়ন্ডারদের 22টি পথ আসলে সাধারণ কোনো জাদুকরী পথ নয়, বরং এগুলো হল ঈশ্বর হওয়ার এক একটি ঐশ্বরিক সোপান বা পাথওয়ে। তিনি আবিষ্কার করেছিলেন যে সিকোয়েন্স 1-এর ওপরেও একটি স্তর রয়েছে, যাকে সিকোয়েন্স 0 বলা হয়, এবং এই সিকোয়েন্স 0 হল একজন সত্যিকারের দেবতার পর্যায়। উদাহরণস্বরূপ, সিকোয়েন্স 0 হল সান বা সূর্য। রোজেল তার জীবনের শেষ দিকে এই 22টি পথের চরম রহস্যগুলো লুকিয়ে রাখার জন্য কার্ডস অফ ব্লাসফেমি তৈরি করেছিলেন, যা তিনি ট্যারো কার্ডের মেজর আরকানার সাথে মিল রেখে নামকরণ করেছিলেন। এই কার্ডগুলোতে বিশেষ ধরনের আধ্যাত্মিক বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছিল, যাতে এগুলো ভবিষ্যৎবাণী বা দিব্য দৃষ্টির মাধ্যমে কেউ সহজে খুঁজে না পায়। সম্রাট রোজেল তার ডায়েরিতে লিখেছিলেন যে বিশ্ব যত বিশৃঙ্খল হবে ততই ভালো, এবং তিনি মারা যাওয়ার পরে যদি বন্যা এসে আকাশ ভাসিয়ে দেয়, তাতেও তার কিছু যায় আসে না। তার এই প্রতিটি সিদ্ধান্ত এবং ডায়েরির পাতাগুলো আজ আমাদের বিয়ন্ডার জগতের গভীর রহস্য বুঝতে সাহায্য করছে। গল্পের শুরুতেই আমরা দেখি ক্লেইন মোরেট্টি সম্রাট রোজেলের ডায়েরির পাতা উল্টাতে গিয়ে এমন এক নিষিদ্ধ তথ্যের মুখোমুখি হন, যা পুরো অতিপ্রাকৃত জগতের ভারসাম্য নষ্ট করে দেওয়ার মতো। তিনি ডায়েরিতে দেখতে পান একটি প্রশ্ন, যা তার রক্ত হিম করে দেয়: সিকোয়েন্স 1-এর ওপরেও কি কোনো ধাপ থাকা সম্ভব? উত্তরটি ছিল তার চেয়েও অবিশ্বাস্য: হ্যাঁ, সিকোয়েন্স 0। এই সিকোয়েন্স 0 আসলে একজন সত্যিকারের দেবতার সমতুল্য। প্রতিটি অতিপ্রাকৃত পথে বা পাথওয়েতে কেবল একজনই সিকোয়েন্স 0 বা দেবতা হিসেবে অবস্থান করতে পারেন। এটিই কি তবে ডিভাইন পাথওয়ে বা ঈশ্বর প্রদত্ত পথের আসল রহস্য? ক্লেইন বুঝতে পারেন যে যদি কেউ সঠিক পোষণ বা অতিপ্রাকৃত পানীয় গ্রহণ করে, নির্দিষ্ট রহস্যময় আচার অনুষ্ঠান পালন করে এবং অভিনয় পদ্ধতির মাধ্যমে নিজের অতিপ্রাকৃত বৈশিষ্ট্যগুলো পুরোপুরি হজম করতে পারে, তবে একজন সাধারণ মানুষও ধাপে ধাপে দেবতা হয়ে উঠতে পারে। এই তথ্যটি এতটাই ভয়ঙ্কর এবং ঈশ্বর নিন্দার সমান যে এটি সাধারণের ধারণার বাইরে। এমনকি রোজেল তার ডায়েরিতে সন্দেহ প্রকাশ করেছিলেন যে সর্বোচ্চ স্তরের পোষণের প্রধান উপাদান হতে পারে চিরন্তন উজ্জ্বল সূর্যের দবত্ব, তার পবিত্র রক্ত বা শরীরের কোনো অংশ। রোজেলের এই শেষ পৃষ্ঠায় থাকা তথ্যগুলো ক্লেইনের চিন্তাশক্তিকে প্রায় স্তব্ধ করে দিয়েছিল। তিনি নিজেকে সামলানোর চেষ্টা করছিলেন যাতে তার শারীরিক নড়াচড়া দেখে ট্যারট ক্লাবের সদস্যরা কিছু সন্দেহ না করে। তিনি জানতে পারেন যে মোট 22টি ডিভাইন পাথওয়ে রয়েছে, যা 22টি সিকোয়েন্স 0-র সাথে সরাসরি সম্পর্কিত। সান বা সূর্যের মতো শক্তিশালী নাম যেমন এই তালিকায় আছে, তেমনি হয়তো ডেথ বা মৃত্যুর মতো কোনো ভয়ঙ্কর অস্তিত্ব সেখানে বিরাজ করছে। সম্রাট রোজেল তার সময়ে কিছু কার্ড অফ ব্লাসফেমি বা ঈশ্বর নিন্দার কার্ড তৈরি করেছিলেন, যেগুলোতে এই পোষণগুলোর নাম এবং তৈরির পদ্ধতি দেওয়া ছিল।
ক্লেইন ভাবছিলেন কেন রোজেল তার সময় সিয়ার, অ্যাপ্রেন্টিস বা মারাডার পাথওয়ে বেছে নেননি। সম্ভবত সেই যুগে এই পাথওয়েগুলোর সিকোয়েন্স জিরোর কোনো অস্তিত্ব ছিল না। এছাড়াও হিডেন সেজ বা লুকানো ঋষির হঠাৎ করে ব্যক্তিস্তত্ত্বা লাভ করা এবং প্রিমর্ডিয়াল ডেমনেস যে ডেমনেস পাথওয়ের সিকোয়েন্স জিরো, এই সব রহস্যের পেছনে কোনো প্রাচীন এবং অন্ধকার সংগঠনের হাত থাকার সম্ভাবনা ক্লেইনকে ভাবিয়ে তুলছিল। ক্লেইন যখন এই বিপুল তথ্যের ঝড় নিজের মনের মধ্যে সামলে নিচ্ছিলেন, তখন তাকে দ্য ফুল হিসেবে নিজের গাম্ভীর্য বজায় রাখতে হচ্ছিল। তিনি জানতেন যে তিনি যদি ডায়েরির পাতাটি বেশিক্ষণ ধরে রাখেন, তবে জাস্টিস এবং দ্য হ্যাংড ম্যানের কাছে এটি অদ্ভুত মনে হবে। ক্লেইন মনে মনে রোজেলের তৈরি সেই কার্ড অফ ব্লাসফেমির একটি পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা করছিলেন, কারণ সেখানে কেবল পোষণের ফর্মুলাই নয়, বরং দেবতাদের স্তরে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় বিশেষ আচারগুলোর বর্ণনাও দেওয়া আছে। ডায়েরিটি অদৃশ্য করে দেওয়ার পর ক্লেইন সভার কাজ শুরু করেন এবং জাস্টিসকে অর্থাৎ অড্রেকে অভিনন্দন জানান। অড্রে অত্যন্ত অল্প সময়ের মধ্যে অর্থাৎ 1 সপ্তাহেরও কম সময়ে অ্যাম্বাসেডর ব্যাকারল্যান্ডকে হত্যার কাজ সফলভাবে সম্পন্ন করেছিলেন। এই খবরটি দ্য হ্যাংডম্যান বা অ্যালজারকে ভীষণভাবে অবাক করে। অ্যালজার গত কয়েকদিন দ্বীপপুঞ্জ এলাকায় থাকায় এবং সেখানে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ধীরগতির হওয়ায় এই বড় খবরটি জানতে পারেননি। সেই সময় মূল মহাদেশের কোনো সংবাদ উপনিবেশগুলোতে পৌঁছতে কয়েক সপ্তাহ এমনকি মাস পর্যন্ত সময় লেগে যেত। অ্যালজার তার এই তথ্যের ঘাটতির জন্য মিস্টার ফুলের কাছে ক্ষমা চান, কিন্তু ক্লিন তাকে আশ্বস্ত করেন যে এটি একটি ব্যবসায়িক চুক্তি বা কমিশন ছিল, কোনো সাহায্যের অনুরোধ নয়। এরপর শুরু হয় পুরস্কারের অর্থ নিয়ে বিশদ আলোচনা। অড্রে তার সততার পরিচয় দিয়ে জানান যে রিয়ার অ্যাডমিরাল কিলাঙ্গোসের মোট বাউন্টি বা পুরস্কার ছিল 30,000 পাউন্ড। চুক্তি অনুযায়ী এর অর্ধেক অর্থাৎ 15,000 পাউন্ড ক্লিনের অনুসারীর পাওয়ার কথা। ব্যাকারল্যান্ড মিশনের ফি হিসেবে 10,000 পাউন্ড বাদ দিয়েও অড্রের কাছে আরও 5,000 পাউন্ড বকেয়া থাকে। যদিও অড্রে বর্তমানে কিছুটা আর্থিক সংকটের কথা জানান, তবুও তিনি আগামী কয়েক মাসের মধ্যে এই অর্থ পরিশোধ করার প্রতিশ্রুতি দেন। ক্লিন মনে মনে বেশ অবাক হয়েছিলেন, কারণ কিলাঙ্গোসের বাউন্টি যে এত বেশি হতে পারে তা তার কল্পনার বাইরে ছিল। তিনি ভাবছিলেন এই 5,000 পাউন্ড তিনি নিজের শক্তির উন্নতির জন্য ব্যবহার করবেন এবং ভবিষ্যতে মিস্টার আজিককে তার প্রয়োজনে সাহায্য করে এই ঋণ শোধ করবেন। সভার একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে ক্লেইন তার ছদ্মনাম দ্য ওয়ার্ল্ড বা বিশ্বকে সবার সামনে পরিচয় করিয়ে দেন এবং নিজের প্রয়োজনীয়তা তুলে ধরেন। দ্য ওয়ার্ল্ডের মাধ্যমে তিনি 3টি বিরল অতিপ্রাকৃত উপাদানের খোঁজ করেন: মিস্ট ট্রিয়েন্টের আসল শিকড় ও রস, স্প্রিং অব দ্য এলভসের ম্যারো ক্রিস্টাল এবং ডার্ক প্যাটার্নড ব্ল্যাক প্যান্থারের মেরুদণ্ডের তরল। ক্লেইন খুব চতুরতার সাথে এই উপাদানগুলোর মাঝে কিছু অপ্রাসঙ্গিক নামও যোগ করেছিলেন, যাতে কেউ তার আসল সিকোয়েন্স বা ফর্মুলা আন্দাজ না করতে পারে। দ্য সান অর্থাৎ ডেরিক জানান যে তিনি মিস্ট ট্রিয়েন্টের অবস্থান জানেন এবং তিনি সেগুলো সংগ্রহ করে দিতে পারবেন। তবে ডেরিককে তার আগে নিজের সিকোয়েন্স অর্থাৎ লাইট সাপ্লায়েন্টের উপাদানগুলো সংগ্রহ করে নিজেকে শক্তিশালী করতে হবে। বিনিময়ে ডেরিক এমন একটি অস্ত্র চেয়েছিলেন যা তাকে যুদ্ধে বিশেষভাবে সাহায্য করতে পারে। ক্লিন ডেরিকের জন্য একটি খোদাই করা ইস্পাতের তলোয়ারের কথা ভাবছিলেন, যা তিনি আগে একটি অতিপ্রাকৃত সভায় দেখেছিলেন। তলোয়ারটি ছিল ভূত তাড়ানো এবং পবিত্রকরণের ক্ষমতা সম্পন্ন এবং এর দাম ছিল প্রায় 500 পাউন্ড। দ্য ওয়ার্ল্ড ডেরিকের এই প্রস্তাবে সম্মতি জানায়। এদিকে অড্রে এবং অ্যালজার দ্য সানকে সতর্ক করে দেন যাতে তিনি খুব কম দামে তার বিরল উপাদানগুলো বিনিময় না করেন। অড্রে জানান যে দ্য ওয়ার্ল্ডের চাওয়া উপাদানগুলো সিকোয়েন্স 7 স্তরের এবং এগুলোর দাম প্রায় 500 থেকে 700 পাউন্ডের মধ্যে হতে পারে। অ্যালজার আরও যোগ করেন যে একটি সিকোয়েন্স 7-এর ফর্মুলার দাম সাধারণত 800 পাউন্ডের মতো হয়। ক্লেইন ডেরিকের বোঝার সুবিধার জন্য এই অর্থের হিসাবটিকে সিকোয়েন্স 9 পোষণের ফর্মুলার এককের মাধ্যমে বুঝিয়ে বলেন। সবশেষে অড্রে এবং অ্যালজার তাদের নিজস্ব আগামী দিনের পরিকল্পনাগুলো জানান। অড্রে তার পরবর্তী ধাপ অর্থাৎ সাইকিয়াট্রিস্ট পোষণের ফর্মুলা এবং উপাদানের খোঁজ করার কথা বলেন, যা স্পেকটেটর পাথওয়ের সিকোয়েন্স 7। অন্যদিকে অ্যালজার তার সেলার পাথওয়ের সিকোয়েন্স 6 বা উইন্ড ব্লেসড ফর্মুলার সন্ধান করছিলেন। অ্যালজার উল্লেখ করেন যে এই ফর্মুলার দাম দ্য ওয়ার্ল্ডের চাওয়া উপাদানগুলোর সম্মিলিত দামের চেয়েও বেশি হতে পারে। ক্লিন লক্ষ্য করেন যে অ্যালজার সম্ভবত তার চার্চের ঊর্ধ্বতন কর্মচারীদের থেকে লুকিয়ে নিজের শক্তি দ্রুত বাড়ানোর চেষ্টা করছেন, যা একটি বড় ধরনের রহস্যের ইঙ্গিত দেয়। গল্পের শুরুতেই আমরা দেখি ট্যারোট ক্লাবের সেই রহস্যময় দীর্ঘ টেবিল, যেখানে কুয়াশার আড়ালে থাকা সদস্যরা আবার একত্রিত হয়েছে।
সভার শুরুতেই দ্য ওয়ার্ল্ড তার কর্কশ কণ্ঠে একটি গুরুত্বপূর্ণ অনুরোধ সবার সামনে তুলে ধরে। সে জানায় যে লোয়েন সাম্রাজ্যের সেই সমস্ত অভিজাতদের সম্পর্কে সে বিস্তারিত তথ্য জানতে চায়, যারা বর্তমানে দেউলিয়া বা নিঃস্ব হয়ে পড়েছে। শুধু নাম নয়, তাদের বর্তমান ঠিকানাও তার প্রয়োজন। এই অনুরোধের পেছনে একটি বিশেষ উদ্দেশ্য ছিল, যা ক্লেইন মনে মনেই রেখেছিল। আসলে ডিটেকটিভ শার্লক মরিয়ার্টি তখন ব্যারোনেট পাউন্ড পরিবারের সাথে যুক্ত একটি ভূগর্ভস্থ কাঠামোর তদন্ত করছিল। ক্লেইন কোনোভাবেই চায়নি যে তার এই গোয়েন্দা পরিচয়ের সাথে দ্য ওয়ার্ল্ডের কোনো যোগসূত্র জাস্টিস বা অড্রি খুঁজে পাক। সে জানত যে অড্রি অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, তাই প্রতিটি ছোটখাটো খুঁটিনাটি বিষয়েও সে সতর্ক ছিল যাতে কোনোভাবেই তার আসল পরিচয় ফাঁস না হয়ে যায়। অড্রি যখন এই অনুরোধ শুনল, সে কিছুটা সময়ের জন্য অবাক হয়ে গেল। সে দীর্ঘ ব্রোঞ্জ টেবিলের শেষ প্রান্তে বসে থাকা সেই রহস্যময় সদস্যের দিকে তাকিয়ে সরাসরি প্রশ্ন করে বসল যে এই তথ্য দিয়ে সে আসলে কি করতে চায়। দ্য ওয়ার্ল্ড তার স্বকীয় কর্কশ হাসিতে উত্তর দিল যে অড্রির এটা নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। সে কেবল কিছু জিনিস অনুসন্ধান করছে এবং সে ওই অভিজাতদের কোনো শারীরিক বা মানসিক ক্ষতি করবে না। এমনকি সে এই কথাটি মিস্টার ফুলের সামনে দাঁড়িয়ে শপথ হিসেবে বলতেও রাজি ছিল। অড্রি একজন স্পেকটেটর হিসেবে দ্য ওয়ার্ল্ডের প্রতিটি অঙ্গভঙ্গি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল। সে মনে মনে ভাবল, এই ব্যক্তি কি তার শরীরের ভাষা নিয়ন্ত্রণ করতে এতটাই দক্ষ যে সে একজন স্পেকটেটর বা টেলিপ্যাথিস্টের জন্য শত্রু হয়ে দাঁড়াতে পারে। শেষ পর্যন্ত অড্রি জানালো যে সে কিছু দেউলিয়া অভিজাতদের কথা জানে, কিন্তু সেই তথ্য পর্যাপ্ত নয়। একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে তার অন্তত 3 থেকে 4 দিন সময় প্রয়োজন হবে। লোয়েন সাম্রাজ্যের একজন উচ্চবিত্ত অভিজাত হিসেবে অড্রির জন্য একই শ্রেণীর মানুষের খবরাখবর রাখা ছিল এক প্রকার বাধ্যতামূলক। বিভিন্ন বল, নাচ বা রাজকীয় ভোজসভাতে সে প্রায়ই অনেক গল্প শুনত, কিন্তু সেই তথ্যগুলো ছিল খুব বিচ্ছিন্ন। সেই যেহেতু এই বিষয়ে বিশেষজ্ঞ ছিল না, তাই তাকে বইপত্র এবং বিভিন্ন তথ্যসূত্র ঘেঁটে একটি নির্ভুল তালিকা তৈরি করতে হবে। এরপর যখন পেমেন্টের কথা উঠল, দ্য ওয়ার্ল্ড জানালো যে সে বিনিময়ে চতুর্থ যুগের গোপন ইতিহাস বা কিছু বিয়ন্ডার পাথওয়ের ফর্মুলা দিতে পারে। তবে সে সোজাসাপটা স্বীকার করে নিল যে দেউলিয়া অভিজাতদের তথ্যের বিনিময় মূল্য সিকোয়েন্স 7 বা 8 পোষণের ফর্মুলার সমান হতে পারে না। অড্রি এই কথা শুনে কিছুটা চিন্তায় পড়ে গেল, কারণ সে আসলে সাইকিয়াট্রিস্ট পোষণের ফর্মুলা খুঁজছিল, যা এই বিনিময়ে পাওয়া সম্ভব ছিল না। সে মিস্টার ফুলের দিকে সাহায্যের আশায় তাকালো, কিন্তু মিস্টার ফুল তখন ধূসর কুয়াশার আড়ালে একদম নিথর হয়ে বসেছিলেন, যেন এক ঈশ্বর ওপর থেকে সমস্ত জগৎ দেখছেন। শেষ পর্যন্ত অড্রি সিদ্ধান্ত নিল যে সে এমন কোনো বিয়ন্ডার পাথওয়ে সম্পর্কে জানতে চায় যার কথা সে আগে কখনো শোনেনি। মিস্টার ফুল এই ব্যক্তিগত আলোচনার অনুমতি দিলেন এবং টেবিলটি টোকা দিয়ে দ্য সান এবং দ্য হ্যাংড ম্যানকে বাকিদের কথা শোনার ক্ষমতা থেকে বিচ্ছিন্ন করে দিলেন। ব্যক্তিগত আলাপচারিতায় দ্য ওয়ার্ল্ড অড্রিকে জিজ্ঞেস করল সে ডেমোনেস সেক্ট সম্পর্কে কতটা জানে। অড্রি জানালো যে সে তাদের বিশ্বাস এবং তাদের নিয়ন্ত্রিত পাথওয়ে সম্পর্কে সামান্য কিছু জানে। তখন সে তাকে জানালো যে ডেমোনেস সেক্ট আসলে অ্যাসাসিন পাথওয়ে নিয়ন্ত্রণ করে, যার সিকোয়েন্স 8 হল ইনস্টিগেটর। এরপর সে যখন সিকোয়েন্স 7-এর নাম উইচ বা ডাইনি হিসেবে উল্লেখ করল, অড্রি বেশ চমকে উঠল। তার মনে অদ্ভুত সব কল্পনা উকি দিতে লাগল। সে ভাবল, যদি কোনো পুরুষ এই পোষণ পান করে তবে তার অভিনয় বা কাজ কেমন হবে? সে কি কেবল মেয়েদের পোশাক পরে তাদের অনুকরণ করবে? এই প্রশ্নের উত্তরে দ্য ওয়ার্ল্ড যা বলল তা অড্রির কল্পনার বাইরে ছিল। সে জানালো যে যদি কোনো পুরুষ উইচ পোষণ পান করে তবে সে আর পুরুষ থাকবে না, সে শারীরিকভাবে একজন সত্যিকারের নারীতে রূপান্তরিত হবে। এই তথ্য শুনে অড্রি এতটাই বিস্মিত হল যে সে অবচেতন মনেই মিস্টার ফুলের সামনে এভারনাইট গডেসের নাম জপ করে ফেলল। সে বুঝতে পারল এটি একটি অলৌকিক ব্যাপার এবং বিয়ন্ডার জগৎ কতটা রহস্যময় হতে পারে। দ্য ওয়ার্ল্ড আরও ব্যাখ্যা করল যে এই পোষণ নারীদের ক্ষেত্রে তাদের রূপ এবং লাবণ্য বহুগুণ বাড়িয়ে দেয়, যার কারণে ডেমোনেস সেক্টের উপরের স্তরের সবাই নারী। কিন্তু এই ক্ষমতার একটি অন্ধকার দিক আছে। উইচ হিসেবে অ্যাক্টিং করার মূল শর্ত হল তাকে একজন মন্দ লোক হতে হবে যে কিনা সমাজে দুর্যোগ, রোগ এবং যন্ত্রণা ছড়িয়ে দেবে। অড্রি এই শুনে কিছুটা হতাশ হল, কারণ সে এমন কিছু আশা করেনি। তবে কৌতূহলী অড্রি এখানেই থেমে থাকেনি। সে একটি অদ্ভুত প্রশ্ন করল যে যদি কোনো প্রাণী এই পশন পান করে তবে কি হবে? কোনো নারী বিড়ালের আকর্ষণ কি তখন মানুষের চোখে বাড়বে, নাকি বিড়ালের প্রজাতির কাছে?
দ্য ওয়ার্ল্ড এই প্রশ্নের জন্য মোটেও প্রস্তুত ছিল না এবং সে কয়েক সেকেন্ড চুপ থেকে জানালো যে এই বিষয়ে সে পড়াশোনা করেনি। এরপর তারা সিকোয়েন্স 6 নিয়ে আলোচনা করল, যার নাম প্লেজার বা ডেমনেস অফ প্লেজার। এদের কাজ হল নারী এবং পুরুষ উভয়কে আনন্দ দেওয়া এবং তাদের নিয়ন্ত্রণ করা। এরা মাকড়সার এক বিশেষ ধরনের সুতো ব্যবহার করতে পারে। এই সব তথ্য অড্রিকে ডেমনেসদের শনাক্ত করতে সাহায্য করবে। অড্রি তখন প্রস্তাব দিল যে সে তার সংগৃহীত তথ্যগুলো মিস্টার ফুলের মাধ্যমে দ্য ওয়ার্ল্ডকে পাঠিয়ে দেবে, যাতে দেরি না হয়। সভার শেষ পর্যায়ে দ্য ওয়ার্ল্ড আরও একটি প্রশ্ন রাখল যে ইন্টিস সাম্রাজ্যের সরন পরিবারে কি আর কোনো হাই সিকোয়েন্স বেয়ন্ডার আছে। জাস্টিস বা দ্য হ্যাংড ম্যান কেউ এর উত্তর দিতে পারল না। ক্লেইন খেয়াল করল যে দ্য সান বা ডেরিকের কাছেও এই বিষয়ে কোনো তথ্য নেই। শেষ পর্যন্ত মিস্টার ফুল নিজেই উত্তর দিতে চাইলেন, একটি সিকোয়েন্স 7 ফর্মুলার বিনিময়। লেনদেন শেষ হওয়ার পর দ্য ওয়ার্ল্ড মিস্টার ফুলকে অত্যন্ত সম্মানের সাথে ধন্যবাদ জানাল। সভা শেষ হওয়ার পর ক্লেন যখন বাস্তবে ফিরল, সে প্রচণ্ড ক্লান্ত অনুভব করছিল। একসাথে নিজের আসল রূপ এবং দ্য ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করতে গিয়ে তার স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিক শক্তি নিঃশেষ হয়ে গিয়েছিল। সে আধ ঘণ্টা ঘুমিয়ে বিশ্রাম নিল। জেগে উঠে সে দেখল ব্যাকল্যান্ডে শরতের বিকেলের মিষ্টি রোদ জানালার পর্দা ভেদ করে আসছে। ক্লেনের কাছে তখন লাইব্রেরিতে গিয়ে তথ্য খোঁজার চেয়ে আজিক ইগর দেওয়া সেই তামাটে বাঁশিটির ক্ষমতা পরীক্ষা করা বেশি জরুরি মনে হল। সে সিদ্ধান্ত নিল যে সে শহরের বাইরে কোনো একটি কবরস্থানে যাবে। তবে সন্ধ্যার পর কবরস্থানে যাওয়া অদ্ভুত দেখাবে বলে সে বিকেলের দিকেই ঘোড়ার গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়ল। ক্লেন চেয়েছিল অন্ধকারের পর বাঁশিটির প্রভাব এবং সীমাবদ্ধতাগুলো পরখ করে দেখতে। ক্লেন মোরেটি যখন স্টিম মেট্রোতে করে টুসক নদীর দক্ষিণ তীরে পৌঁছলেন, তখন চারপাশ ধীরে ধীরে সন্ধ্যার অন্ধকারে ছেয়ে যাচ্ছিল। তিনি সেখান থেকে 4 সলি ভাড়া দিয়ে একটি ঘোড়ার গাড়ি ভাড়া করে সাউথ বরোর উপকণ্ঠে অবস্থিত অ্যাস্টন সিমেট্রির উদ্দেশ্যে রওনা হলেন, যা মূলত চার্চ অব দ্য বর্ড অফ স্টিম অ্যান্ড মেশিনারি দ্বারা পরিচালিত হয়। গোরস্থানের চারপাশের গাছগুলো অন্ধকারের মধ্যে যেন কোনো রাক্ষসে দানবের মতো ডালপালা মেলে দাঁড়িয়েছিল, যা এক গাছ হমছমে পরিবেশের সৃষ্টি করেছিল। গাড়ির চালক যখন 4 সলি ভাড়া বুঝে নিলেন, তখন তিনি এই নির্জন ও ভীতিকর স্থানে ক্লেনকে একা রেখে যেতে কিছুটা ইতস্তত বোধ করছিলেন এবং তাকে সেখানে অপেক্ষা করার প্রস্তাব দেন। কিন্তু ক্লেন যখন অজুহাত দিয়ে বললেন যে তিনি সেখানে তার এক বন্ধুর সাথে দেখা করতে এসেছেন, তখন চালকের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। কবরস্থানে এত রাতে বন্ধুর সাথে দেখা করতে আসার কথা শুনে চালক রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলেন, কিন্তু ক্লেন দ্রুত পরিস্থিতি সামাল দিতে যোগ করেন যে তার সেই বন্ধু আসলে এই গোরস্থানের রক্ষক বা পাহারাদার। এই কথা শুনে চালক কিছুটা আশ্বস্ত হলেও তিনি এক মুহূর্তও সেখানে দেরি না করে দ্রুত ঘোড়া ছুটিয়ে প্রস্থান করেন। রাত নামার সাথে সাথে শহরের কয়লার ধোঁয়া ও ধূলিকণা কমে যায় এবং প্রচণ্ড ঠান্ডা বাতাসের তোড়ে কুয়াশাও পাতলা হয়ে আসে। আকাশে তারার দেখা খুব একটা না মিললেও লালচে চাঁদ বা ক্রিমজন মুনের আলো এক অদ্ভুত মায়াবী চাদরে চারপাশ ঢেকে দিয়েছিল। ক্লেন তার বুকে ঘড়ির কাঁটার দিকে 4 বার ট্যাপ করে পবিত্র লালচে চাঁদের চিহ্ন আঁকলেন এবং হাতে দস্তানা পরে লোহার বেড়া টপকে গোরস্থানে প্রবেশ করলেন। তিনি অত্যন্ত সতর্কতার সাথে একটি নির্জন কোণ খুঁজে বের করলেন এবং সেখানে মিস্টার আজিকের সেই রহস্যময় তামার বাঁশিটি হাতে নিলেন। তার সামনেই একটি পুরনো সমাধিফলক ছিল, যার উপরের ছবি ও লেখাগুলো চাঁদের আলোয় ঝাপসা দেখা যাচ্ছিল। সেখানে এক রসিক ভদ্রলোকের এপিটাফ লেখা ছিল, যা পড়ে ক্লেন সিদ্ধান্ত নিলেন যে এই কবরের ওপরই তিনি তার প্রথম পরীক্ষা চালাবেন। তিনি সেখানে ধৈর্য ধরে প্রায় 20 মিনিট অপেক্ষা করলেন এবং মাঝে মাঝে বাঁশিটি নিয়ে খেলা করে সময় কাটালেন, কিন্তু মৃতদেহ জেগে ওঠার কোনো লক্ষণ দেখা গেল না। এই পরীক্ষা থেকে ক্লেন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছলেন যে লোয়েন কিংডমের সমাধিগুলোতে মৃতদেহকে শান্ত করার জন্য যে ধর্মীয় রিচুয়াল বা আচার পালন করা হয়, তার বিরুদ্ধে এই বাঁশিটি কার্যকর নয়। লোয়েন কিংডমে দাফন করার 3টি প্রধান পদ্ধতি প্রচলিত রয়েছে। প্রথমত, উচ্চবিত্ত ও সচ্ছল মধ্যবিত্তদের জন্য কফিন সহ মরদেহ দাফন করা হয়। দ্বিতীয়ত, যারা দাফনের খরচ বাঁচাতে চান বা ধর্মীয় কারণে দাহ করতে আগ্রহী, তাদের জন্য শ্মশানে সৎকার করে ছাই একটি পাত্রে রেখে দেওয়া হয়। বিশেষ করে ইটার্নাল ব্লেজিং সানের অনুসারীরা এই পদ্ধতিটি বেশি অনুসরণ করে এবং সরকার দরিদ্রদের সৎকারে আর্থিক সহায়তা প্রদান করে। তৃতীয় পদ্ধতিটি ছিল হতদরিদ্রদের জন্য, যেখানে কফিন ছাড়াই মরদেহ কেবল কাপড়ে জড়িয়ে মাটি দেওয়া হতো। ক্লেন লক্ষ্য করেছিলেন যে তার পরীক্ষার টার্গেট ছিল কফিন সহ
দাফন করা একটি দেহ। তিনি ভাবলেন যদি বাঁশিটি কাজ করত তবে কফিনের ভেতর থেকে অন্তত কোনো ধপধপ শব্দ বা নড়াচড়ার আওয়াজ অবশ্যই আসত। এরপর তিনি একটি নতুন কবর খুঁজে বের করলেন যা সেই দিনই দাফন করা হয়েছিল, কিন্তু সেখানেও আধা ঘন্টা অপেক্ষা করার পর কোনো ফলাফল পাওয়া গেল না। ক্লেন বুঝতে পারলেন যে আজিকের তামার বাঁশিটি মৃতদেহকে জাগিয়ে তোলার জন্য নয়, বরং এটি মেসেঞ্জার বা বার্তাবাহক ডাকার জন্য তৈরি এবং মৃতদেহকে প্রভাবিত করা এর একটি পার্শ্ব প্রতিক্রিয়া মাত্র। এরপর তিনি তার পরীক্ষার দ্বিতীয় ধাপ শুরু করার কথা ভাবলেন এবং এবার তার লক্ষ্য ছিল এমন কোনো মৃতদেহ যার উপর কোনো ধর্মীয় শান্তিকরণ আচার পালন করা হয়নি। এই ধরনের মরদেহের খোঁজ পাওয়া সম্ভব একমাত্র কোনো হাসপাতালের মর্গে। তিনি সাউথ বড়ো থেকে দীর্ঘ পথ হেঁটে যখন ফিরছিলেন তখন তার মনে পড়ল সেই রাতের কথা যখন তিনি নিজে কবর থেকে পুনরুত্থিত হয়ে শহর অভিমুখে হেঁটেছিলেন। সেই স্মৃতি তাকে কিছুটা বিষণ্ণ করে তুললেও তিনি দ্রুত নিজেকে সামলে নিয়ে মেট্রো স্টেশনের দিকে এগিয়ে গেলেন। ভোররাতের দিকে ক্লেন একজন শ্রমিকের ছদ্মবেশ ধারণ করে ব্যাকল্যান্ড ব্রিজ এলাকার সেন্ট এস্টিন্স হাসপাতালে পৌঁছান। এটি চার্চ অফ দ্য গড অফ স্টিম অ্যান্ড মেশিনারির একটি দাতব্য হাসপাতাল ছিল, যেখানে অনেক দরিদ্র মানুষ চিকিৎসার অভাবে মারা যায় এবং তাদের মরদেহগুলো মর্গে রাখা হয়। শীতকাল হওয়ায় তখন মর্গে অনেক মরদেহ জমা ছিল। একজন ক্লাউন হিসেবে ক্লেনের যে ভারসাম্য ও চপলকা ছিল তা কাজে লাগিয়ে তিনি হাসপাতালের ডাক্তার ও নার্সদের চোখ ফাঁকি দিয়ে মাটির নিচের মর্গে ঢুকে পড়েন। মর্গের তাপমাত্রা ছিল হাড় কাঁপানো ঠান্ডা এবং সেখানে লোহার ক্যাবিনেটের পাশাপাশি খোলা টেবিলেও কিছু মরদেহ রাখা ছিল। ক্লেন তার আধ্যাত্মিক শক্তি দিয়ে বাঁশিটিকে ঢেকে রেখেছিলেন যাতে তা তাৎক্ষণিক কোনো প্রভাব না ফেলে। মর্গের ভেতর যখন তিনি প্রবেশ করলেন তখন এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। তিনি যখন বাঁশি থেকে তার আধ্যাত্মিক সুরক্ষা সরিয়ে নিলেন ঠিক 2 মিনিটের মাথায় একটি ভয়ঙ্কর ঘটনা ঘটল। একটি মরদেহ হঠাৎ করে টেবিলের ওপর উঠে বসে পড়ল এবং চারপাশের ক্যাবিনেটগুলোর ভেতর থেকে সজোরে ধাক্কা দেওয়ার শব্দ আসতে শুরু করল, যেন সব মৃতদেহ একসাথে জেগে উঠতে চাইছে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগেই ক্লেন তার রিকুইয়েম চার্ম বা শান্তিকরণ মন্ত্র ব্যবহার করলেন। নীল শিখার আলোয় এক প্রশান্ত অন্ধকার ছড়িয়ে পড়ল এবং মৃতদেহগুলো আবার নিস্তেজ হয়ে শুয়ে পড়ল। নিরাপত্তা নিশ্চিত করতে তিনি আরও 2টি চার্ম ব্যবহার করলেন। এই পরীক্ষা থেকে তিনি নিশ্চিত হলেন যে এই বাঁশি কেবল সেই সব মৃতদেহ বা জম্বিদের ওপর কাজ করে যাদের ওপর কোনো রিচুয়াল করা হয়নি এবং আধ্যাত্মিক শক্তি দিয়ে বাঁশির প্রভাব নিয়ন্ত্রণ করা সম্ভব। ঠিক সেই মুহূর্তে তিনি বাইরে থেকে কারোর পায়ের শব্দ শুনতে পান। হাসপাতালের বৃদ্ধ পাহারাদার লণ্ঠন হাতে মর্গের শব্দের কারণ অনুসন্ধান করতে আসছিলেন। ক্লেন দ্রুত তার ক্লাউন দক্ষতা ব্যবহার করে দরজার ওপরের সিলিংয়ের ফাঁকা জায়গায় ঝুলে থাকলেন এবং পাহারাদার ভেতরে ঢুকে কিছু না পেয়ে ফিরে গেলে তিনি অত্যন্ত সন্তর্পণে সেখান থেকে বেরিয়ে আসলেন। পাহারাদার মনে করেছিলেন যে হয়তো তার সহকর্মীরা তাকে ভয় দেখানোর জন্য এসব গল্প বানিয়েছে এবং কোনো জম্বি বা ভূতের অস্তিত্ব নেই বলে নিজেকে সান্ত্বনা দিয়ে চলে যান। ক্লেন যখন ভোররাতের নির্জন রাস্তায় হাঁটছিলেন তখন তিনি তার ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে ভাবছিলেন। তিনি বুঝতে পারলেন যে তার ক্লাউন পোষণটি প্রায় সম্পূর্ণ হজম হয়ে এসেছে এবং অ্যাক্টিং মেথড বা অভিনয়ের গূঢ় রহস্য তিনি আয়ত্ত করতে পেরেছেন। এখন তার লক্ষ্য ছিল পরবর্তী বেয়ন্ডার গ্যাদারিং থেকে প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে ম্যাজিশিয়ান পর্যায়ে উন্নীত হওয়া। গল্পের শুরুতেই আমরা দেখি এমপ্রেস বড়োর উপকণ্ঠে অবস্থিত এক বিশাল এবং নির্জন ঘোড়দৌড়ের মাঠের দৃশ্য, যেখানে আভিজাত্য এবং রহস্যের এক অদ্ভুত মিশেল ফুটে উঠেছে। লোয়েন কিংডমের অভিজাত পরিবারের সন্তান অড্রে হল অত্যন্ত সুনিপুণভাবে একটি বাদামি ঘোড়াকে মাঠের এক কোণায় নিয়ে যান এবং ভিসকাউন্ট গ্লেন্টের সাথে কোনো একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করার ভান করেন। অড্রের এই উপস্থিতিতে এক ধরনের সাহসিকতা এবং আভিজাত্যের ছাপ ছিল। তার পরনে ছিল সাদা প্যান্ট, হাঁটু পর্যন্ত উঁচু কালো বুট, একটি সাধারণ ব্লাউজ এবং কোমরের নিচ পর্যন্ত পৌঁছনো একটি কালো জ্যাকেট। মাথায় একই রঙের হেলমেট পরা অবস্থায় তাকে অত্যন্ত সুন্দরী দেখাচ্ছিল। তার অনুগত গোল্ডেন রিট্রিভার সুসি শান্তভাবে তার পায়ের কাছে বসেছিল এবং তার পিঠে একটি ছোট চামড়ার ব্যাগ ঝুলছিল, যা এই নির্জন পরিবেশে একটি গোপন সংকেতের মতো কাজ করছিল। ভিসকাউন্ট গ্লেন্টের চাকরের ছদ্মবেশে সেখানে উপস্থিত ছিল জায়ো। সে অড্রের দীর্ঘ এবং সুন্দর পায়ের দিকে কিছুটা ঈর্ষান্বিতভাবে তাকিয়ে নিজের উচ্চতা বাড়ানোর জন্য অবচেতনভাবেই পায়ের আঙুলের উপর ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করছিল। ভিসকাউন্ট গ্লেন্ট রসিকতা করে অড্রেকে বলছিলেন যে শুধু ঘোড়ায় চড়াটা বেশ একঘেয়ে এবং একঘেয়েমি কাটাতে এর সাথে শিকার যুক্ত না করলে এতে প্রাণের সঞ্চার হয় না। লোয়েন কিংডমের ঐতিহ্য অনুযায়ী জুন মাস থেকে নববর্ষ পর্যন্ত অভিজাতরা ব্যাকলুন্ডে বিভিন্ন ভোজসভা, নাচ এবং সামাজিক অনুষ্ঠানে ব্যস্ত থাকেন, কিন্তু নববর্ষ শেষ হওয়ার পর তারা তাদের নিজস্ব জমিদারিতে বা ক্যাসেলে ফিরে যান এবং সেখানে শিকার তাদের প্রধান বিনোদন হয়ে ওঠে। গ্ল্যান্ট ব্যাকলুন্ডের আভিজাত্য এবং বিলাসিতা উপভোগ করলেও এখানকার সীমাবদ্ধ জীবন এবং দূষিত বাতাস নিয়ে কিছুটা বিরক্ত ছিলেন। কথা বলার এক পর্যায়ে তিনি তার গ্লাভস পরে কিছুটা পিছিয়ে যান যাতে অড্রে, জায়ো এবং ফোর্সের সাথে কথা বলার সুযোগ পান।
জায়ো অত্যন্ত কৌতূহলী হয়ে অড্রেকে জিজ্ঞেস করে যে কেন তাদের আজ এখানে ডাকা হয়েছে। জায়োর কাছে অড্রে একজন অত্যন্ত উদার এবং ভালো নিয়োগকর্তা, যদিও তার প্রতিটি মিশনই বেশ অদ্ভুত এবং বিপজ্জনক হয়ে থাকে। জায়ো এবং তার সঙ্গী ফোর্স, যে সেখানে পরিচারিকার ছদ্মবেশে ছিল, একে অপরের দিকে তাকিয়ে কিছুটা শঙ্কা অনুভব করছিল, কারণ তারা বুঝতে পারছিল যে বড় কোনো কাজ আসছে। অড্রে তার গ্লাভস ধরে মার্জিতভাবে হাসেন এবং বলেন যে এবার কাজটা বেশ সহজ। তিনি ইশারায় সুসির পিঠে থাকা ব্যাগটি খুলতে বলেন। জায়ো যখন ব্যাগটি খুলতে যায় তখন এক অদ্ভুত কাণ্ড ঘটে। সুসি নিজে থেকেই ঘুরে ব্যাগটি জায়োর সামনে এগিয়ে দেয়। ব্যাগটি খোলার পর জায়ো একগুচ্ছ কাগজ দেখতে পায়, যেখানে চশমা পরা এক যুবকের ছবি ছিল, যার চোখে একটি উপহাসের ছাপ স্পষ্ট ছিল। জায়ো তৎক্ষণাৎ চিনতে পারে যে এটি ল্যানভাস নামক একজন কুখ্যাত প্রতারক। জায়ো আগে থেকেই এই ল্যানভাসকে খুঁজছিল, কারণ তার মাথার উপর সরকারের পক্ষ থেকে 100 পাউন্ডের পুরস্কার ঘোষণা করা হয়েছিল। ল্যানভাস 10,000 পাউন্ডের বেশি অর্থ নিয়ে পালিয়ে গিয়েছিল। অড্রে যখন এই কাজের পারিশ্রমিক হিসেবে আরও 100 পাউন্ড দেওয়ার প্রস্তাব দেন, তখন জায়ো এবং ফোর্স দুজনেই অত্যন্ত উৎসাহিত হয়ে পড়ে, কারণ এই মিশনটি সফল হলে তারা অড্রের কাছ থেকে 100 পাউন্ড এবং বাউন্টি হিসেবে আরও 100 পাউন্ড পাবে। অড্রে যদিও ল্যানভাসকে ব্যক্তিগতভাবে চিনতেন না, কিন্তু মিস্টার ফুলের পক্ষ থেকে দেওয়া এটি একটি পরীক্ষা হিসেবে তিনি গ্রহণ করেছিলেন। অড্রে অত্যন্ত সচেতনভাবে ল্যানভাসের বিভিন্ন ছদ্মবেশের ছবি এঁকেছিলেন, যেমন দাড়ি ছাড়া, দাড়ি সহ বা চুলের স্টাইল পরিবর্তন করে কেমন লাগতে পারে, যাতে তাকে খুঁজে পেতে সুবিধা হয়। এই আলোচনার মাঝেই সাইকোলজি অ্যালকেমিস্ট এবং বিভিন্ন পোষণ ফর্মুলা যেমন স্পেকটেটর এবং টেলিপ্যাথিস্ট নিয়ে কথা ওঠে। ফোর্স জানায় যে সে একটি নতুন বিয়ন্ডার সমাবেশে যোগ দিয়েছে, যেখানে এই ফর্মুলাগুলোর সন্ধান পাওয়া যেতে পারে। ভিসকাউন্ট গ্ল্যান্টু নিজের জন্য অ্যাপোথেকারি ফর্মুলা খুঁজছিলেন, কিন্তু ফোর্স তাকে জানায় যে এই পথটি মূলত দক্ষিণ দিকের ফেইনাপুটার কিংডমে বেশি দেখা যায়। অড্রে তার সাইকিক ক্ষমতা ব্যবহার করে জায়ো এবং ফোর্সের মনের অবস্থা বোঝার চেষ্টা করছিলেন। তিনি তাদের আধ্যাত্মিক রং এবং বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পারেন যে তারা এই মিশনের ব্যাপারে অত্যন্ত আন্তরিক এবং মিথ্যা বলছেন না। মিশন নিয়ে আলোচনা শেষ করে অড্রে পুনরায় ঘোড়ায় চড়ে মাঠের দিকে এগিয়ে যান এবং সুসিও আনন্দের সাথে তাকে অনুসরণ করে। গল্পের অন্য প্রান্তে আমরা ক্লেইন মরেটিকে দেখতে পাই, যে মঙ্গলবার সকাল 9:34 ঘুম থেকে উঠেছে। আগের রাতে কিছু আধ্যাত্মিক পরীক্ষা নিরীক্ষা করার কারণে তার উঠতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ক্লেইন দ্রুত মাখন মাখানো রুটি খেয়ে কোট এবং হ্যাট পরে বাইরে বের হওয়ার প্রস্তুতি নেয়। সে তার দরজার বেলের সাথে ঝোলানো মেসেজ বোর্ডে লিখে দিয়ে যায় যে বাড়ির মালিক বাইরে গেছেন এবং বিকাল 5টার পর ফিরে আসবেন। আসলে ক্লেইন এটা করেছিল তার নিয়োগকর্তা মলিট কার্টারের হাত থেকে বাঁচার জন্য। ক্লেইন মনে মনে ভাবছিল যে যদি তার নিয়োগকর্তা জানতে পারেন যে তার ভাড়া করা ডিটেকটিভ বাইরে তদন্ত না করে ঘরে বসে চা খাচ্ছে এবং উপন্যাস পড়ছে, তবে হয়তো তিনি তাকে কাজ থেকে বরখাস্ত করবেন এবং বাকি 40 পাউন্ড পারিশ্রমিক দেবেন না। ক্লেইন ব্যাকলুন্ডের কুয়াশাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে কিছুটা অসহায়ভাবে নিজেকে বিড়বিড় করে বলছিল যে জাস্টিসের খবরের জন্য অপেক্ষা করা ছাড়া তার আর কিছু করার নেই। সে ঠিক করে যে সে সারাটা দিন কুয়েলা ক্লাবে কাটাবে। সেখানে সে শুটিং প্র্যাকটিস করবে, খবরের কাগজ পড়বে এবং দুপুরে বিনামূল্যে দুপুরের খাবার খাবে। বিকালে স্কোয়াশ খেলে শরীরচর্চা করার পর সে ব্রেভ হার্টস বারে যাবে কাসপার্সের সাথে দেখা করতে, যাতে আরও বিয়ন্ডার সমাবেশের খোঁজ পাওয়া যায়। ক্লেইন মেরিকের সাথে দেখা করতে চাচ্ছিল না, কারণ তার ভয় ছিল যে বডিগার্ড মহিলাটি হয়তো তাকে সন্দেহ করতে পারে। ক্লেইন জানত যে পোষণ ফর্মুলা বিক্রি করা বিপজ্জনক হতে পারে, কারণ একজন সাধারণ ডিটেকটিভের কাছে এত দুর্লভ ফর্মুলা থাকাটা অস্বাভাবিক এবং এটি বড় কোনো শক্তির নজরে তাকে নিয়ে আসতে পারে। প্রায় আধ ঘন্টা পর ক্লেইন কুয়েলা ক্লাবে পৌঁছায় এবং সেখানে তালিম ডুমন্টের সাথে তার দেখা হয়। তালিম ছিলেন একজন ঘোড়সওয়ার শিক্ষক, যিনি ক্লেইনকে এই ক্লাবে আসার সুপারিশ করেছিলেন। তালিম হাসি মুখে ক্লেইনকে জানায় যে মেরি এবং ডোরাগু বিবাহ বিচ্ছেদ করছেন। ক্লেইন তার ক্লাউন ক্ষমতা ব্যবহার করে খুব স্বাভাবিকভাবে অবাক হওয়ার ভান করে। তালিম ক্লেইনের শুটিং এবং লড়াই করার দক্ষতা সম্পর্কে বিশেষ আগ্রহ দেখান, কারণ তার এক বন্ধুর একটি ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য ক্লেইনের মতো একজন দক্ষ লোকের প্রয়োজন ছিল। ক্লেইন তাকে জানায় যে সে শুটিং রেঞ্জে যাচ্ছে এবং তালিম চাইলে সেখানে তার দক্ষতা দেখে নিতে পারে। তালিম নিজেও লড়াই করতে জানতেন এবং তিনি ক্লেইনের সাথে দ্বৈরথে লড়তে আগ্রহী ছিলেন। এই নতুন মিশনের প্রস্তাব ক্লেইনের জীবনে এক নতুন রোমাঞ্চ নিয়ে আসে।
পুরো ঘটনাটি গভীর থেকে বিশ্লেষণ করলে দেখা যায় যে ব্যাকলুন্ডের সমাজের ওপরতলার আভিজাত্যের আড়ালে এক বিশাল রহস্যময় জগৎ বিদ্যমান। এখানে অড্রে হলের মতো আভিজাত্য যেমন আছে, তেমনি ক্লেইন মোরেটির মতো সাধারণ মানুষের ছদ্মবেশে থাকা শক্তিশালী বেয়ন্ডারও আছে। অড্রে তার আধ্যাত্মিক উন্নতির জন্য সচেষ্ট, আর জায়ো ও ফোর্স তাদের আর্থিক নিরাপত্তার জন্য মরিয়া। অন্যদিকে ক্লেইন তার গোয়েন্দা পরিচয়ের আড়ালে নিজেকে বড় কোনো বিপদের হাত থেকে বাঁচিয়ে রাখার লড়াই চালিয়ে যাচ্ছেন। লেনভাসের মতো একজন ধূর্ত প্রতারককে ধরার এই মিশনটি আসলে একটি বড় ষড়যন্ত্রের শুরু মাত্র। গল্পের শুরুতেই আমরা দেখি ব্যাকলন্ডের অভিজাত কুয়েলাগ ক্লাবের অভ্যন্তরে এক রুদ্ধশ্বাস পরিবেশ, যেখানে বাতাসের মধ্যে বারুদের তীব্র গন্ধ এবং রিভলভারের গুলির বিকট শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। আমাদের গল্পের মূল চরিত্র ক্লাইন মোরিয়েন্টি, যিনি বর্তমানে শার্লক মোরিয়ার্টি ছদ্মবেশে এই শহরে বসবাস করছেন, তিনি অত্যন্ত মনোসংযোগের সাথে লক্ষ্যভেদের অনুশীলন করছিলেন। তার এক হাতে ছিল এই ক্লাব থেকে ভাড়ায় নেওয়া একটি রিভলভার এবং তিনি বারবার ট্রিগার টিপছিলেন। প্রতিটি গুলি লক্ষ্যবস্তুর একেবারে কেন্দ্রে গিয়ে আঘাত করছিল, এমনকি তার সবচেয়ে খারাপ শটটিও লক্ষ্যবস্তুর ৮ নম্বর রিংয়ে গিয়ে লেগেছিল। ক্লেইন যখন ক্লাউন হিসেবে তার অতিমানবিক ক্ষমতা অর্জন করেন, তখন থেকেই তার শরীরের প্রতিটি পেশি, স্নায়ু এবং গতির ওপর তার নিয়ন্ত্রণ অলৌকিকভাবে বেড়ে যায়। এই ক্ষমতার কারণে তিনি বুঝতে পারছিলেন যে যদি তিনি এভাবে আরও কয়েক মাস কঠোর অনুশীলন চালিয়ে যান, তবে তিনি এই রহস্যময় পৃথিবীতে একজন পেশাদার এবং দক্ষ শার্পশুটারে পরিণত হতে পারবেন। অত্যন্ত তৃপ্তির সাথে রিভলভারের খালি খোসাগুলো যখন মেঝেতে পড়ে ঝনঝন শব্দ তুলছিল, তখন ক্লেইনের মুখে ছিল এক আত্মবিশ্বাসী হাসি, এবং তিনি পাশে দাঁড়িয়ে থাকা তালিম ডুমন্টের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তালিম ডুমন্ট ছিলেন পেশায় একজন ঘোড়সওয়ারি শিক্ষক, এবং তিনি ছোটবেলা থেকেই নাইটের প্রশিক্ষণ নিয়েছিলেন, যা তাকে একজন সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং দক্ষ করে তুলেছিল। তালিম তার কোট এবং সোয়েটার খুলে বক্সিংয়ের ভঙ্গিতে দাঁড়ালেন এবং ক্লেইনকে তার লড়াইয়ের হাত দেখানোর জন্য চ্যালেঞ্জ জানালেন। ক্লেইন মনে মনে ভাবছিলেন যে একজন বেয়ন্ডার বা অতিমানবিক ক্ষমতার অধিকারী হয়েও যদি তিনি একজন সাধারণ প্রশিক্ষিত মানুষের কাছে হেরে যান, তবে তা অত্যন্ত লজ্জাজনক হবে। তাই কোনো বাড়তি প্রস্তুতি ছাড়াই, এমনকি তার ভারী ডাবল ব্রেস্টেড কোটটি না খুলেই তিনি লড়াইয়ের জন্য প্রস্তুত হলেন এবং তালিমকে আক্রমণের ইশারা দিলেন। তালিম বেশ উত্তেজিত হয়ে লাফিয়ে লাফিয়ে সামনে এগিয়ে এলেন এবং হঠাৎ করে একটি ডানহাতি ঘুষি চালালেন। কিন্তু ক্লেইন খুব সহজেই তার বাম হাত দিয়ে সেই আক্রমণ প্রতিহত করলেন এবং তালিমের নিজের শরীরের গতি এবং জড়তাকে তার বিরুদ্ধেই ব্যবহার করে তাকে শূন্যে ভাসিয়ে দিয়ে মাটিতে আছাড় মারলেন। ক্লেইন লড়াইয়ের শেষ পর্যায়ে বাড়তি কোনো শক্তি প্রয়োগ করেননি, বরং অত্যন্ত কৌশলের সাথে তালিমকে ধরাশায়ী করেছিলেন। তালিম দ্রুত উঠে দাঁড়িয়ে ক্লাইনের মার্কসম্যানশিপ এবং লড়াইয়ের দক্ষতার ভূয়সী প্রশংসা করলেন। এরপর তাদের কথোপকথন মোড় নেয় একটি বিশেষ অনুরোধের দিকে। তালিম জানালেন যে তার বন্ধু মাইক জোসেফ, যিনি ডেইলি অবজারভার পত্রিকার একজন সাংবাদিক, তিনি একটু পরেই ক্লাবে আসবেন এবং তিনি মূলত স্বল্পমেয়াদী সুরক্ষার জন্য একজন বিশ্বস্ত গোয়েন্দা খুঁজছেন। ক্লাইন বিষয়টি শুনে রাজি হলেন এবং মাইকের আসার অপেক্ষায় আরও কিছুক্ষণ ক্লাবের রাইফেল এবং অন্যান্য আগ্নেয়াস্ত্র নিয়ে অনুশীলন চালিয়ে গেলেন। তিনি চেয়েছিলেন যে ভবিষ্যতে কোনো বিপদে পড়লে যেন তিনি হাতের কাছে থাকা যে কোনো ধরনের বন্দুক ব্যবহার করতে পারেন। দুপুর প্রায় 12টার দিকে তিনি ক্লাবের ক্যাফেটেরিয়ায় দুপুরের খাবারের জন্য যান। সেখানে তিনি রোস্ট চিকেন, প্যান ফ্রাইড স্টেক এবং ক্লাবের বিশেষ জনপ্রিয় ক্রিম চিজ লবস্টার গ্রহণ করেন। সাথে ছিল সামুদ্রিক খাবারের রাইস, ফ্রুট স্যালাড এবং সুগন্ধি কালো চা। ক্লাইন তৃপ্তির সাথে খাবার উপভোগ করার সময় ভাবছিলেন যে এই মানের খাবার যদি তিনি বাইরের কোনো সাধারণ রেস্তোরাঁয় খেতেন, তবে তার অন্তত 3 সোলি খরচ হতো, যা ব্যাকলন্ডের সাধারণ জীবনযাত্রার তুলনায় বেশ ব্যয়বহুল। খাবার প্রায় শেষ করার সময় তালিম তার বন্ধু মাইক জোসেফকে নিয়ে সেখানে হাজির হলেন। মাইকের বয়স ছিল 20-এর কোঠার শেষের দিকে। নীল চোখ এবং পাতলা গোফে তাকে বেশ পরিপক্ক দেখাচ্ছিল। মাইক অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন, তাই ক্লাইনের সাথে সিরিয়াস আলোচনার আগে তিনি দ্রুত কিছু খাবার খেয়ে নেন। আলোচনার শুরুতেই মাইক ব্যাকলন্ডে ঘটে যাওয়া সাম্প্রতিক রহস্যময় ধারাবাহিক হত্যাকাণ্ডের প্রসঙ্গ উত্থাপন করেন। তিনি জানান যে ইতিমধ্যে 11 জন মহিলা এই খুনের শিকার হয়েছেন এবং খুনি অত্যন্ত নিষ্ঠুরভাবে তাদের দেহ থেকে অঙ্গপ্রত্যঙ্গ বিচ্ছিন্ন করে নিচ্ছে। সিভেলাস ইয়ার্ড বা ব্যাকলন্ড পুলিশ বিভাগ এই খুনিকে ধরতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
ক্লাইন বুঝতে পারলেন যে এই হত্যাকাণ্ডের ধরন স্পষ্টতই ডেভিল বা শয়তান উপাসক কোনো বিয়ন্ডারের কাজ। তার ধারণা অনুযায়ী এই খুনি হয়তো তার অতিমানবিক ক্ষমতা ব্যবহার করে পুলিশের অলৌকিক তদন্ত বা ভবিষ্যৎবাণীকে বাধাগ্রস্ত করছে। মাইক জোসেফ জানালেন যে তিনি ব্যক্তিগতভাবে খুনিকে ধরতে চান না, বরং তিনি এই হত্যাকাণ্ডগুলোর ওপর একটি গভীর অনুসন্ধানী রিপোর্ট তৈরি করতে চান। তিনি দীর্ঘ তদন্তের পর লক্ষ্য করেছেন যে এই শিকারদের মধ্যে একটি অদ্ভুত মিল রয়েছে যা সাধারণের চোখে পড়েনি। যদিও বাইরে থেকে তাদের পেশা ভিন্ন মনে হতে পারে, যেমন পরিচারিকা, টেক্সটাইল কর্মী বা শিক্ষক, কিন্তু বাস্তবে তারা সবাই কোনো না কোনো সময় যৌনকর্মী বা স্ট্রিট গার্ল হিসাবে কাজ করেছিলেন। মাইক ব্যাকল্যান্ডের এক ভয়াবহ সামাজিক চিত্র তুলে ধরেন, যেখানে চরম দারিদ্র্যের কারণে প্রতি ৬ জন মহিলার মধ্যে একজন এই অন্ধকার পেশায় নামতে বাধ্য হন। ক্লাইন অবাক হয়ে ভাবছিলেন যে খুনি কিভাবে এই মহিলাদের গোপন অতীত সম্পর্কে জানল। তিনি ধারণা করেন যে ডেভিল পাথওয়ের বিয়ন্ডাররা হয়তো মানুষের চারিত্রিক অবক্ষয়ের এক বিশেষ রং দেখতে পায়, যা তাদের শিকার নির্বাচনে সাহায্য করে। মাইক তার তদন্তের পরবর্তী ধাপ হিসেবে গোল্ডেন রোজ নামক একটি স্থানে যাওয়ার পরিকল্পনা করেন, যেখানে ১৬ বছর বয়সী সিবের নামের এক মেয়ে কাজ করে, যে খুনের পরবর্তী লক্ষ্য হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। মাইক সেখানে সুরক্ষার জন্য ক্লাইনকে ১ পাউন্ডের প্রস্তাব দেন, যা লড়াইয়ের প্রয়োজন পড়লে ৫ পাউন্ড পর্যন্ত বাড়তে পারে। ক্লাইন তার সহজাত সাবধানতা থেকে টয়লেটে গিয়ে একটি কয়েন টস করে নিজের ভাগ্য পরীক্ষা করেন। মুদ্রার ফলাফল ইতিবাচক আশায় তিনি এই অভিযানে রাজি হন। ব্যাকল্যান্ডের এই কুয়াশাচ্ছন্ন এবং অপরাধপ্রবণ গলিতে এক নতুন রহস্যের যাত্রা এভাবেই শুরু হয়, যেখানে ক্লাইনের অতিমানবীয় ক্ষমতা এবং মাইকের সাংবাদিক সুলভ কৌতূহল এক বিপজ্জনক সন্ধিক্ষণে মিলিত হয়েছে। এই পুরো ঘটনাটি আমাদের সমাজের সেই অন্ধকার দিকটিকে দেখায়, যেখানে বিয়ন্ডার জগতের রহস্য এবং সাধারণ মানুষের জীবন সংগ্রাম একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। ক্লাইনের মতো একজন অতিমানবীয় ক্ষমতার অধিকারী ব্যক্তি যখন এই সাধারণ মানুষের রহস্যের গভীরে প্রবেশ করেন, তখন তা কেবল একটি গোয়েন্দা গল্প থাকে না, বরং তা হয়ে ওঠে এক বৃহত্তর সত্যের সন্ধান। ব্যাকল্যান্ডের রাজকীয় জাঁকজমকের নিচে যে পচা গলা বাস্তবতা লুকিয়ে আছে, মাইক জোসেফের রিপোর্ট হয়তো সেটিই সবার সামনে উন্মোচিত করবে। ক্লাইনের সিদ্ধান্ত এবং তার ঐশ্বরিক নির্দেশনার ওপর ভিত্তি করে তারা এখন এমন এক পথে পা বাড়াচ্ছেন, যেখান থেকে ফিরে আসা হয়তো সবার জন্য সম্ভব হবে না। সিরিয়াল কিলিংয়ের এই ভয়াবহতা এবং তার পেছনে থাকা শয়তানের উপাসকদের চক্রান্ত রুখতে ক্লাইনের পরবর্তী পদক্ষেপগুলোই হবে এই গল্পের সবচেয়ে রোমাঞ্চকর অংশ।